লাক্সারি প্রোডাক্ট বলতে আসলে কী বোঝায়? কোন প্রোডাক্টগুলো লাক্সারি প্রোডাক্ট এবং সাধারণ প্রোডাক্টের সাথে লাক্সারি প্রোডাক্টের পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? আপনি যদি রোলেক্স ঘড়ির দোকানে ঢুকতে চান, আপনি গেলেই ঢুকতে পারবেন না। আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনি যদি ওই অ্যাপয়েন্টমেন্টের টাইম মিস করেন, তারা আপনাকে রিফিউজ করে দিবে। যদিও বাংলাদেশের মার্কেটে প্রপার ডেটা পাওয়া তো খুবই টাফ, তারপরেও আপনার কি এ ব্যাপারে কোনো ধারণা আছে যে বাংলাদেশের লাক্সারি প্রোডাক্টের মার্কেট সাইজটা আসলে কেমন? যে আপনার যখন গুচি লেখা থাকবে, আপনার যখন নাইকি লেখা থাকবে, ওইটা আপনাকে যে কনফিডেন্ট দেবে, যে ফিলিংস দিবে, সেই ফিলিংস আপনার মনে করেন যে একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট করলে দিবে না। হ্যাঁ, নন ব্র্যান্ড প্রোডাক্ট আপনাকে কমফোর্ট দিতে পারে, বাট ওই লাইফস্টাইলটা দিবে। হ্যাঁ, একটা গাড়ি সেল করে হাইয়েস্ট কত টাকা আপনি কমিশন পাইছেন? 1 লাখ টাকা। যখন একটা লোক একটা রোলেক্সের ঘড়ি পরে আসে, একটা আইফোন ব্যবহার করে, তার অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়। এটা সাইকোলজি। হ্যাঁ, আপনি বলতে পারেন ঠিক আছে, সব মানুষ সমান, এরকম কোনো বিষয় না। এই কথাগুলো বইপত্রে ভালোই লাগে। একটা লাক্সারি ব্র্যান্ড পজিশনিংয়ের জন্য কি ফ্যাক্টরে ফোকাস দেওয়া উচিত? আপনি যদি সেলসের ক্ষেত্রে একজন গ্রাহককে 5 বার হ্যাঁ বলাতে পারেন, তাহলে 6 নম্বর বারের হ্যাঁ হবে যে আমি কিনবো। মামুন ভাই, কেমন আছেন? এই তো মাসুদ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আজকে কি টপিক নিয়ে কথা বলবো? আচ্ছা, প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাকে আপনার পডকাস্টে ডাকার জন্য। আজকে হচ্ছে লাক্সারি প্রোডাক্ট নিয়ে আসলে আমাদের আলোচনার বিষয়। লাক্সারি প্রোডাক্ট আসলে মার্কেটটা কেমন, এইটা কিভাবে আসলে বাজারজাত করা হয়, কারা বিক্রি করে, কারা আনে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করার চেষ্টা করব আমাদের অডিয়েন্সের জন্য। আমরা লাক্সারি প্রোডাক্ট বলতে আসলে কী বোঝাই? কোন প্রোডাক্টগুলো লাক্সারি প্রোডাক্ট এবং সাধারণ প্রোডাক্টের সাথে লাক্সারি প্রোডাক্টের পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। লাক্সারি প্রোডাক্ট হচ্ছে আসলে যে প্রোডাক্টটা সহজে পাওয়া যায় না, সেটাই লাক্সারি প্রোডাক্ট। কারণ যখন এটা পাওয়া যাবে না, অ্যাভেলেবেল কম হবে, তখন এটা ডিমান্ড বাড়বে। যখন ডিমান্ড বাড়বে তখন প্রাইস বাড়বে। আর লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে ব্র্যান্ড থাকবে, ব্র্যান্ডের একটা ভ্যালু থাকবে, ব্র্যান্ডের একটা প্রমিস থাকবে। যেই প্রমিসটার উপরেই ব্র্যান্ডটা গ্রো করে, যে সে আপনাকে একটা ইউটিলিটি অফার করতেছে, এটা দীর্ঘদিন ধরে, যেমন 100 বছর ধরে, 150 বছর ধরে, এরকম দেখবেন অধিকাংশ লাক্সারি প্রোডাক্টগুলোরই একটা ব্র্যান্ড হেরিটেজ থাকে। আপনি আজকেই এসে কালকেই হচ্ছে লাক্সারি প্রোডাক্ট বের করতে পারবেন না, সেটা চলবে না। ধরেন নাইকি বলেন, তারপরে আপনার যদি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ বলেন, বিএমডাব্লিউ বলেন, অ্যাপল বলেন, দেখবেন এদের প্রত্যেকের একটা হেরিটেজ আছে, একটা ব্র্যান্ডের একটা গল্প আছে, যেটা অনেক দিন ধরে তারা বিল্ড করছে। সো এই জিনিসগুলো থাকবে লাক্সারি প্রোডাক্টে। আর আরেকটা জিনিস হচ্ছে লাক্সারি প্রোডাক্টের হচ্ছে লাক্সারি প্রোডাক্ট মানুষ ব্যবহার করে ডেইলি কমোডিটি প্রোডাক্টের মতো না। লাক্সারি প্রোডাক্ট বলতে সে একটা লাইফস্টাইল ইউজ করে, স্ট্যাটাস সিম্বল হিসেবে। হ্যাঁ, যেমন যে আপনি দেখেন, আপনি স্যামসাং ইউজ করেন, স্যামসাং হচ্ছে আপনার অনেকটা ডেইলি ইউটিলিটির মতো। অ্যাপল ইউজ করেন, অ্যাপল কিন্তু আপনি হচ্ছে লাক্সারি হিসেবে ইউজ করেন। মানে একটা মজার বিষয় হচ্ছে লাক্সারি যেটাই যাই হোক, আপনি যখন একবার ওটা পারচেস করে ফেলবেন না, তারপরে এটা ইউটিলিটি হয়ে যায়, তারপরে আর এটা লাক্সারি থাকে না। আসলে এই হচ্ছে লাক্সারি প্রোডাক্টের বিষয়টা। আমাদের যদিও বাংলাদেশের মার্কেটে প্রপার ডেটা পাওয়া তো খুবই টাফ, তারপরেও আপনার কি এ ব্যাপারে কোনো ধারণা আছে যে বাংলাদেশের লাক্সারি প্রোডাক্টের মার্কেট সাইজটা আসলে কেমন? আসলে লাক্সারি প্রোডাক্ট অনেকগুলো সেক্টর আছে। যেমন ধরেন যদি গাড়ির ইন্ডাস্ট্রির কথা বলেন, আমি দীর্ঘদিন গাড়ির ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বাংলাদেশে গাড়ির ইন্ডাস্ট্রির সাইজ হচ্ছে 30,000 ইউনিট পার ইয়ার। 25 থেকে 30,000 ইউনিট। মানে এটা মানে নতুন গাড়ি নাকি ওভারঅল সব প্যাসেঞ্জার কার, মানে আমরা বাস ট্রাক না। মোটরসাইকেলের সেগমেন্ট 6 থেকে 8 লাখ প্রতি বছর। কমার্শিয়াল ভেহিকেলের সাইজটা 1 লাখ ইউনিটের মতো, মানে বাস ট্রাক এগুলো। সো এটা হচ্ছে এটার সাইজ। সো এটা একটা হিউজ অ্যামাউন্ট। কসমেটিক সাইজের যেটা আছে লাক্সারি ব্র্যান্ড যেটা, এটা 2023 সালে সম্ভবত 1.5 বিলিয়ন 1.6 বিলিয়ন সাইজ ছিল, এখন সম্ভবত 2.5 বিলিয়ন 3 বিলিয়ন এরকম একটা সাইজে আছে।
ওকে। সো এটা আসলে সেগমেন্ট টু সেগমেন্ট ভ্যারি করে, টোটাল অল ওভার এরকম কোনো ডাটা মার্কেটে পাওয়া যাবে না। এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে সে সেই ইন্ডাস্ট্রির উপরে আর কি এটা নিয়ে কাজ করে। লাক্সারি প্রোডাক্টের ডিমান্ডটা কোন ধরনের অডিয়েন্স থেকে আসে এবং তাদের বিহেভিয়ারটা কেমন? লাক্সারি প্রোডাক্টের যেই মানে ক্রেতা থাকে, গ্রাহক থাকে, এই গ্রাহকটা একটু নিশ হবে, মানে রেগুলার গ্রাহকদের মতো না। এদের ওই যে প্রথমে বলছিলাম এদের একটা ব্র্যান্ড থাকবে, যেমন যে গুচি ইউজ করে সে দেখবেন যে গুচি ইউজ করবে বছরের পর বছর ধরে, যে হচ্ছে নাইকি ইউজ করবে সে নাইকি ইউজ করবে বছরের পর বছর ধরে। সো লাক্সারি প্রোডাক্টের এটা হচ্ছে ওই যে লাইফ স্টাইলটা যারা মেনটেন করে সোসাইটিতে হাই রেঞ্জে, তারাই এইটা ব্যবহার করে। কিন্তু এখন আমাদের সময়ে মানে মিড রেঞ্জে যারা বসবাস করতেছে, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা, এরাও লাক্সারি ব্র্যান্ডের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে। কারণ এখানে একটা বিষয় আছে, লাক্সারি ব্র্যান্ড ওই যে আপনাকে বলছিলাম যে ব্র্যান্ডের একটা প্রমিস থাকে। যেমন আপনি স্বাভাবিকভাবে দেখবেন যে একটা লাক্সারি প্রোডাক্ট একটু বেশি দিন ব্যবহার করা যাচ্ছে, একটু বেশি দিন সেটার একটু বেশি কমফোর্টেবলি এটা ইউজ করা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু থাকে। এটা হচ্ছে ওই যে প্রমিসটা তারা রাখে এবং এটা একটা বছরের পর বছর ধরে এরা এটা মেনটেন করে আসতেছে। আমরা কিন্তু ওই যে ওই মেনটেনেন্সটাই পারচেস করি। আবার একটা বিষয় আছে, যেমন ধরেন যে নাইকি হচ্ছে কিন্তু নিজেরা কোনো প্রোডাকশন করেই না, তারা কিন্তু সবই হচ্ছে অন্য আউটসোর্স করে। ওরা কি করে, ওরা ব্র্যান্ডের উপর ইনভেস্ট করে, ব্র্যান্ডটাকে বড় করে, অ্যাডভার্টাইজমেন্টটাকে আরও সার্কুলেট করে, মানুষের ট্রাস্ট বিল্ড করে। সো এই জন্য হচ্ছে লাক্সারিতে আমরা যে গ্রাহক বা অডিয়েন্স থাকে, এই অডিয়েন্সগুলো মূলত হচ্ছে এরকম একটা নিশ লোক যাদের আসলে ফাইন্যান্সিয়ালি ভালো ক্যাপাবিলিটি আছে এবং যারা একটা লাইফস্টাইল মেনটেন করতে চায়, তারাই হচ্ছে লাক্সারি প্রোডাক্টের অ্যাকচুয়াল গ্রাহক। লাক্সারি প্রোডাক্টের গ্রাহক সবসময় কি ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে এমন কোনো বিষয় আছে নাকি? এটা হতে হবে। এটা হতে হবে, কারণ হচ্ছে দেখেন দুই ধরনের মানুষের মানে পারচেজের যে সাইকোলজি, এটা হচ্ছে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে কাজ করে হচ্ছে আপনি সব থেকে কম দামে ভালো প্রোডাক্ট কিনবেন, তখন কিন্তু ব্র্যান্ড থাকতেছে না, ব্র্যান্ড না থাকলে আর আপনার লাক্সারি থাকতেছে না। আরেকটা অডিয়েন্স থাকে যারা হচ্ছে ব্র্যান্ডকে ফোকাস করে কিনবে। তো আপনি যখন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতেই চান, তো ওটাতে আপনার ওই পেমেন্ট করতে হবে। আপনি যখন অ্যাপেল নিতে চাইবেন, অ্যাপেলের আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে $700, $800। তো এই $800 প্রোডাক্ট তো কিনতে হবে, বাট আপনি কিন্তু $200 দিয়েও আপনার ওই ইউটিলিটি ফিল আপ করতে পারেন শাওমি বা অন্য কোনো ব্র্যান্ড থেকে। সো এই জন্য হচ্ছে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটি ভালো থাকা, এটা হচ্ছে লাক্সারি প্রোডাক্ট ব্যবহার যারা করে তাদের জন্য অনেকটাই ম্যান্ডেটরি। বাট দেখা যায় যে যেমন আমি আইফোনের কথা যদি বলি, আইফোনের দেখা যায় তো অনেকে কিডনি বিক্রি করে, অনেকে ইএমআই দিয়ে করে। তো রিসেন্ট আমি গত বছরের একটা ডেটা দেখছিলাম, ইন্ডিয়াতে অলমোস্ট 70% মানুষজন ইএমআইতে লাক্সারি প্রোডাক্ট কিনে, অর্থাৎ 70 লাক্সারি প্রোডাক্ট না, আইফোন ইউজ করতে। তো দেখা যাচ্ছে 70% যারা ইএমআই থেকে আইফোন কিনতেছে তারা তো মধ্যবিত্ত বা মধ্যবিত্তর নিচে। সো এরকম অনেকে আছে, যেমন অনেকে আছে যে আপনার ডায়মন্ডের কোনো আংটি কিনতেছে বা গোল্ডের কোনো কিছু কিনতেছে, এগুলো তো লাক্সারির ভিতরে। তো এইগুলো অনেকে কেনে কিন্তু বিভিন্ন ধার দেনা করে, বা গার্লফ্রেন্ডকে দিতে হবে, বউকে দিতে হবে, বা বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক সময় কেনে। সেক্ষেত্রেও তারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হইলেও কিনতে হয় অনেক সময়। কেউ হয়তো বা একটু ফুটানি দেখানোর জন্য কেনে, আবার কেউ হয়তো বা আপনার মানে একটা ঝামেলায় পড়ে বা কোনো কারণে তাদের কিনতে হয়। সো বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম সিচুয়েশনটা কেমন, যে অ্যাকচুয়ালি কত % মানুষজন লাক্সারি প্রোডাক্ট কেনার সামর্থ্য নেই, তারপরেও কেনে? এটা কত % হতে পারে বলে আপনার মনে হয়? দেখেন, আপনি যে বিষয়টা বললেন যে ইএমআই থেকে কিনতেছে, আসলে এটা কিন্তু খুব রেগুলার তারা পারচেস করতে পারতেছে না, সারা জীবনে হয়তো একবার বা দুইবার। কারণ একটা ফোন যদি সে $1 লক্ষ দিয়ে ইএমআইতে পারচেস করে, এবার দেখা যাবে 2 বছর 3 বছরের জন্য তার ইএমআইটা থাকে। সো বাংলাদেশে ইএমআই কালচারটা খুব
অল্প দিন অল্প অল্প করে গ্রো করতেছে। ইন্ডিয়াতে এটা অনেক বেশি, কারণ ওদের আসলে ই কমার্স সাইটের বিজনেস অনেক বড়, তো দ্যাটস ওয়াই ওরা খুব ইজিলি এটা অ্যাডপ্ট করে ফেলছে। আমাদের দেশে এখনও এটা কম, কারণ ক্রেডিট কার্ড পেতে গেলে যে শর্তগুলো থাকে এগুলোই আমাদের দেশের অনেক মানুষ কাভার করতে পারে না। সো ইএমআইয়ের বিষয়টা থাকে ক্রেডিট কার্ড রিলেটেড একটা বিষয় থাকে। দেখেন কিছু কিছু লাক্সারি প্রোডাক্ট হচ্ছে, অ্যাপেল আমরা একটা উদাহরণ দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আরও যেসব লাক্সারি প্রোডাক্ট আছে, দেখেন একটা ব্যাগের দাম যখন 10 লাখ টাকা হবে ওইটা ইএমআই দিয়ে কিনবে, মোবাইল কেনার মতো ব্যাপারটা ওইখানে কাজ করে না। আরও মজার বিষয় বলি, একটা কমোডের দাম 30 লাখ টাকা, কমোড। একটা কলের দাম 2 লাখ টাকা, এরা কিন্তু ইএমআইতে 2 লাখ টাকা দিয়ে কেউ কল কিনবে না। মানে দ্যাট শোজ দ্য লাক্সারি। এই জায়গাগুলোতে আপনার কিন্তু আসলে তখন আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি মুখ্য। ওখানে আপনি হচ্ছে মানে ইএমআই আপনি চিন্তাই করবেন না। একটা চেয়ারের দাম 20 লাখ টাকা, এরকম অনেক ব্র্যান্ড আছে। যেমন ধরেন আপনাকে আমি বলি, জিসি আছে, কোহলার আছে, এগুলো ব্র্যান্ড, এই নামই আমরা শুনিনি। জিসি হচ্ছে স্যানিটারি আইটেম আনে, কোহলার হচ্ছে স্যানিটারি আইটেম আনে, মানে কল, মানে বাথরুম ফিটিংস বা কিচেন ফিটিংস এইগুলো আনে। একটা কলের দাম 2 লক্ষ টাকা, কল সিম্পল একটা কল, ছোট কল। একটা কমোডের দাম 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 5 লাখ টাকা। একটা চেয়ারের দাম, সিঙ্গেল একটা চেয়ারের দাম হচ্ছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা। আপনি তো তখন আপনি আইফোন দেখা যাবে শো অফের জন্য আপনি ইএমআই কিডনি বিক্রি করতেছেন, ইএমআইতে নিচ্ছেন, কিন্তু ওই চেয়ারের জন্য নেবে না। ওই চেয়ারটা সেই শো অফ করবে যার আসলে ওইটা অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি আছে বা অ্যাবিলিটি আছে। তার মানে আমরা আইফোনটাকে এখানে উদাহরণ হিসেবে দাঁড় করানো যায় না। বাট আপনি যদি আইফোনের হাই রেঞ্জের প্রোডাক্টগুলোর কথা চিন্তা করেন, দেখেন সেগুলো কতগুলো ইএমআইতে পারচেস করতেছে। তারা ইএমআইতে পারচেস করতেছে যারা ওই যাদের হচ্ছে ক্রেডিট কার্ডের লিমিট 20 লাখ টাকা। আর আপনাকে আমাকে তো 20 লাখ টাকার ক্রেডিট কার্ডের লিমিট দিবে না, সর্বোচ্চ 1 লাখ টাকা দিবে বা 2 লাখ টাকা দিবে। কিন্তু যার 20 লাখ টাকা, আমি গাড়ির ক্ষেত্রে এমনও দেখেছি 10 লাখ টাকা ক্রেডিট কার্ডে পাস করছে, 20 লাখ টাকা ক্রেডিট কার্ডে পাস করছে, তা তার লিমিট কত? 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা ক্রেডিট কার্ডের লিমিট। সো তারা এটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি অনেক ক্যাপাবেল আর কি এই জায়গাগুলো। যেহেতু আপনি কার সেক্টরে আছেন, গাড়ির সেক্টরে কত বছর ধরে আছেন? প্রায় এক যুগ, লং টাইম। হ্যাঁ। এই পর্যন্ত আপনি যদি নিজের হাত দিয়ে বলা হয়, নিজের হাত দিয়ে কতগুলা গাড়ি বিক্রি করছেন? 1400 ইউনিট। 1400 ইউনিট, কালেক্টিভলি 6000 ইউনিট। 1400 ইউনিট কালেক্টিভলি বলতে মানে আমি যখন টিম চালাইছি, যেমন আমি এখন টিম চালাই, আমি তো এখন নিজে ডিরেক্ট সেল করি না। সো আমার টিমের যে সেলগুলো হয় সেগুলো তো আমার সাথেই হয়। তো কালেক্টিভলি 6000। এটা যদি টাকার অঙ্কে কনভার্ট হয় তাহলে কত টাকার কার সেল করছেন? অন এভারেজ 30 লাখ টাকা করে ধরেন। কত আসবে তাহলে? 1400 গুণ 30, 420 কোটি টাকা। 420 কোটি টাকা, আরো বেশি হবে হয়তো, আমি আন্দাজে বললাম আর কি। আচ্ছা, আমরা কত টাকার কার সেল করছি? আমরা এটা হিসাব করে দেখি অ্যাকচুয়ালি। যদি আমরা আচ্ছা 1400 ইউনিট ইনটু 30 লাখ, কালেক্টিভলিটা ধরেন 6000 ইউনিট ধরেন। ঠিক আছে, 400 কোটির উপরে। 400 কোটি আরো বেশি হবে, 500 কোটি টাকার উপরে হবে, কারণ অনেক গাড়ি আছে 1 কোটি 2 কোটি টাকা দামে গাড়ি বিক্রি হয়েছে। আচ্ছা, 500 কোটি টাকা হবে। তাহলে আপনি নিজের হাত দিয়ে নাকি নিজের ব্রেন দিয়ে, কোনটা? হ্যাঁ, আমি এই টাকা, এই যে 1400 ইউনিটের টাকা, এটা কিন্তু আমি নিজের হাতেই ম্যাক্সিমাম রিসিভ করেছি, হয় চেক ফরম্যাটে, পে অর্ডার ফরম্যাটে, অথবা ক্যাশে। অর্থাৎ একটা মজার গল্প শেয়ার করি। হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে আপনি বললেন না যে আসলে পারচেজ বিষয়টা না, এটা বোঝা যায় না আসলে কে পারচেজ করতে ক্যাপাবেল, কে ক্যাপাবেল না। একদিন রাতের বেলা, আমি তখন মরিস গ্যারাজে কাজ করি, এমজি আর কি। তো রাতের বেলা 8টার সময় বন্ধ হয়ে যাবে, 8টা বাজার 10 মিনিট আগে একটা সিএনজিতে করে একটা মহিলা আসলেন, একটা পুরুষ আসলেন, এবং তাদের ছোট্ট একটা বাচ্চা 2 মাস 3 মাস বয়স হবে, এবং 45 লাখ টাকা ব্যাগে করে নিয়ে আসছেন। আচ্ছা, ব্যাগে করে নিয়ে আসছেন। এটা সে কিন্তু আগে জাস্ট একবার দুইবার কথা বলছে। তো এত টাকা আমরা অত রাতে কিভাবে রিসিভ করি? তো পরের দিন আবার ফ্রাইডে। সো আমরা তখন বাধ্য হয়েছি তাকে টাকাটা রিটার্ন করে দেওয়ার জন্য, যে স্যার আপনি তো পরের দিন ব্যাংকেও দেওয়া যাচ্ছে। হ্যাঁ, পরের দিন আমরা হচ্ছে রিটার্ন করে দিয়েছি যে স্যার আপনি এটা ওয়ার্কিং ডেতে নিয়ে আসেন, কারণ 45 লাখ টাকা উনি দিল আর আমি রেখে দিতে পারছি না।
আমার তো ওইটা টাকা মানে আমার তো চেক করার সুযোগ নেই। আর ওই রাত 8টার সময় যদি আমি একা একা 45 লাখ টাকা গোনা শুরু করি, আমার সারা রাত লাগবে। সেটাই সো দ্যাটস ওয়াই আর কি এরকম কিছু ব্যাপার থাকে। সো গাড়ির ইন্ডাস্ট্রিটা বড়, অনেক বড় বাংলাদেশে, আরও বড় হবে। ধরেন আজ থেকে 1950 সালে 60 সালে দক্ষিণ আফ্রিকার গাড়ির বিজনেসটা যেমন ছিল, আমাদের বিজনেসটা এখন সেই জায়গায় আছে। আমরা এতটুকু পিছায়, কিন্তু মানে খুব দ্রুত আমরা উঠে যাব, কারণ যে ডিসিশনগুলো উন্নত বিশ্ব নিয়েছে আমরা এখন সেই ডিসিশনগুলো প্রপার টাইমিংয়ে নিতে পারতেছি। যেমন 57 সালে কোরিয়াতে প্রথম, আমি হুন্দাইতে কাজ করি, কোরিয়াতে সরকার বলল যে কোরিয়ান একটা গাড়ি দরকার। আচ্ছা, তো তখন তারা কি করলো, বললো যে আমাদের দেশীয় কোম্পানির সাথে বিদেশের কোম্পানিগুলো মার্চ করে ওই দেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসাও। তো তারা ওখানে বসালো। হুন্দাই ফোর্ডের সাথে ছিল, ফোর্ডের পরে মিৎসুবিশির সাথে ছিল, তারপর তারা হুন্ডাই পনি তৈরি করলো, এবং পনি একটা সময় গিয়ে আমেরিকার বাজারে সর্বোচ্চ লেভেলের এক্সপোর্টেড কার, বা আমেরিকার বাজারে ইম্পোর্টেড কার, আর মানে দক্ষিণ আফ্রিকার জন্য এক্সপোর্টেড কার ছিল, মানে এক্সপোর্ট করলো, ম্যাক্সিমাম এক্সপোর্ট করলো। বাট সে একইভাবে ইন্ডিয়াতে যখন ইন্দিরা গান্ধী ক্ষমতায়, উনি তখন চিন্তা করলেন যে একটা নিজেদের একটা গাড়ির ব্র্যান্ড লাগবে। তার আগে শুধু অ্যাম্বাসেডর চলতো ইন্ডিয়াতে। তো ওরা যখন মারুতির সাথে সুজুকি অ্যাটাচড করে মারুতি সুজুকি চললো। মারুতি সুজুকি তো একদম মানে ইন্ডিয়ার জাতীয় গাড়িতে পরিণত হলো, যে 800 সিসির সুজুকি যে গাড়িগুলো। পরে তো মারুতি আর সুজুকি আলাদা হয়ে গেল, আবার হিরো হোন্ডা মোটরসাইকেল ছিল। সো একইভাবে বাংলাদেশও এই টাইপের ডিসিশানগুলো এখন নিচ্ছে। যেমন বাংলাদেশে হুন্দাই ফেয়ার টেকনোলজির সাথে কোলাবোরেট করছে, তারপর মিৎসুবিশি র্যানকনের সাথে কোলাবোরেট করছে, কিয়া মেঘনা হোল্ডিংসের সাথে কোলাবোরেট করছে। সো উই আর অন দ্য রাইট ট্র্যাক, আমরা এখন রাইট ট্র্যাকে আছি। আশা করি আগামী 8-10 বছরের ভিতরে আমাদের এখন তো আমরা অ্যাসেম্বল করতেছি, আমরা তখন আস্তে আস্তে করে ছোটোখাটো পার্টসগুলো ম্যানুফ্যাকচারিংয়ের দিকেও যাব। মানে জিনিসটা কি আমরা বুঝে গেছি ব্যাপারটা কি, যে এইভাবে করতে হয়। তো এখন এটা সময়ের বিষয়, আমাদের এক্সপার্টিস গ্রো করার জন্য এটা আমাদের সময়ের বিষয়। সময়ের সাথে সাথে এটা মানে যথেষ্ট ভালোভাবে মানে গ্রো করবে। বাংলাদেশে কোন কোন কোম্পানিগুলো এখন ম্যানুফ্যাকচারিংয়ে ফোকাস দিচ্ছে? বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছে হুন্দাই করতেছে, কিয়া করতেছে, এমজি কেডি করার পেয়ে গেছে, মিৎসুবিশি পেয়েছে, প্রোটন পেয়েছে, তারপরে আরও এইগুলো এই 5টা পেয়ে গেছে। বাকি আর অনেক দিন ধরে মিৎসুবিশির অবশ্য একটা পোর্শন অনেক দিন ধরে অ্যাসেম্বল করতো প্রগতি, বাংলাদেশের প্রগতির সাথে। এটা তো স্বাধীনতার পরপর থেকেই শুরু হয়েছে, 75, 74, 73, 74 এরকম সময় থেকে। সো এখন সামনে আরও সবাই করতে হবে, কারণ যেহেতু একজন করতেছে, অ্যাসেম্বল করলে হয় কি, তারা ট্যাক্সে বেনিফিট পায়। তারা যখন ট্যাক্সে বেনিফিট পায় তখন দেখা যাচ্ছে তাদের গাড়ির দাম কমে যায়। তো গাড়ির দাম যদি তাদের কমে যায়, তাহলে মনে করেন যে অন্যদেরও তখন বাধ্য হয়ে ওই পদ্ধতিতে না আসলে তো ও কম্পিটিশনে টিকবে না, প্রাইস কম্পিটিশনে টিকবে না। সো দ্যাটস ওয়াই। আর ম্যানুফ্যাকচারিং করলে আরও তো কম প্রাইসে তারা দিতে পারবে। হ্যাঁ, এখন ম্যানুফ্যাকচারিংই বলতেছি আমরা, কিন্তু মানে ইটস অ্যাকচুয়ালি অ্যাসেম্বল। ওকে। হ্যাঁ, বাংলাদেশে কোনো কোম্পানি আছে এখন ম্যানুফ্যাকচারিংয়ে ফোকাস দিচ্ছে? এরা সবাই ম্যানুফ্যাকচার করবে আস্তে আস্তে করে। মানে বাংলাদেশি কোম্পানি, মানে যারা বাংলাদেশ এখনো কেউ ওভাবে গাড়ির জন্য শুরু করেনি। কয়েকটা ইলেকট্রিক গাড়ি শুরু করছে, বাট সেগুলো আসলে বাইরে থেকেই পার্টস আনা আর কি। যেমন পালকি নামের একটা গাড়ি আছে, তারপর আকিজ একটু শুরু করছে, বাট এগুলো আসলে ওই লেভেলের না, মানে এগুলো ওরকমভাবে প্লেস করতে পারার মতো অবস্থায় এখনো আসেনি, মানে কম্পিটিশন ফেস করার মতো পজিশনে আসেনি এখনো। আমরা অ্যাকচুয়ালি বৈদেশিক গাড়ির উপরে নির্ভরশীল। যেমন আপনাকে আরেকটা মজার তথ্য শেয়ার করি। চায়নাতে 50টার উপরে নতুন ব্র্যান্ডের জন্ম হয়েছে লাস্ট 10 বছরে। সাবসিডি পাচ্ছে তারা, এবং এটা মানে হিউজ, তাদের গাড়ির কোয়ালিটি ভালো হচ্ছে, গাড়ির ভালো, এবং তারা মানে আসলে তারা কিন্তু এখন ছোট ছোট জিনিসগুলো তৈরি করা ছেড়ে দিচ্ছে, ইলেকট্রনিক জিনিস ছেড়ে দিচ্ছে, তারা এখন বড় ইলেকট্রনিক্স জিনিসের দিকে যাচ্ছে, গাড়ি বা অন্য এই টাইপের বড় জিনিসগুলো, যেটাতে তারা বেশি পরিমাণে আর্ন করতে পারবে। এটাই যে চায়নায় এই যে 50টা ব্র্যান্ড, এবং তারা খুব ভালো করতেছে, এবং চায়নার মার্কেট তো অনেক বড়। সবাই কিন্তু চায়নাতে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে। পৃথিবীর যত বড় বড় গাড়ির ব্র্যান্ড আছে, BMW, মার্সিডিজ বেঞ্জ বা যা আছে, ইভেন টেসলারও কিন্তু ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে চায়নাতে।
ওখানে তারা গাড়ি ক্রিয়েট করে, গাড়ি সেল করে এবং হিউজ সেল হয়। এবং বিওয়াইডি মানে আসার পর তো টেসলার অনেকটা বাজার নষ্ট হয়েছে। হ্যাঁ, টেসলাকে তো অলমোস্ট হচ্ছে ধরেন যে বিট করে দিছে টেসলাকে অলমোস্ট। টেসলার তো এখন হচ্ছে প্রাইস ডাউন করতেছে, টেসলা সেল ড্রপ করতেছে। বিওয়াইডি তো সেম গাড়ি দিচ্ছে, বরং আরও ভালো গাড়ি দিচ্ছে, ভালো ফিচার দিচ্ছে, আরও কম দামে হ্যাঁ কম দামে দিচ্ছে। এখানে হচ্ছে একটা বিষয় আছে, বিওয়াইডির তো আসলে যখন যাত্রা শুরু করে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচারার ছিল। সো ওরা যখন হচ্ছে ওরা একটা নতুন টেকনোলজি প্যাটেন্ট করে, সেটার নাম হচ্ছে ব্লেড ব্যাটারি। এই ব্লেড ব্যাটারি আসার পর থেকেই মূলত তাদের হচ্ছে ব্যবসাটা বুম করে, এবং এই ব্যাটারিটা খুব, এই লিথিয়াম আয়ন ব্যাটারি খুব ভালো কাজ করে, এবং এটাই এখন অধিকাংশ গাড়িতে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে তো এই মুহূর্তে গাড়ির ব্র্যান্ড তো ওইভাবে বের হচ্ছে না। সব ব্র্যান্ড আছে এখন, মানে বাংলাদেশি ব্র্যান্ড, যারা বাংলাদেশি ব্র্যান্ড করতে সময় লাগবে। সো লাক্সারিয়াস প্রোডাক্টের ভিতরে গাড়ি ওয়ান অফ দ্য মোস্ট কমন। বাড়ি, হ্যাঁ বাড়ি তো নট জাস্ট গাড়ি, আমরা লাক্সারিয়াস প্রোডাক্টের ভিতরে অনেক প্রোডাক্টই আছে যেইগুলো বাংলাদেশে এই মুহূর্তে অনেক কোম্পানি ট্রাই করতেছে বা অনেক কোম্পানি অলরেডি এস্টাবলিশড। সো একটা লাক্সারি ব্র্যান্ড পজিশনিংয়ের জন্য কি ফ্যাক্টরে ফোকাস দেওয়া উচিত? দেখেন, প্রথম কথা হচ্ছে লাক্সারি ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের কিন্তু গ্রাহক আছে, মানে লাস্ট 15-16 বছরে বা 20 বছরে কিন্তু প্রায় 2 কোটি মানুষ হচ্ছে নিম্নবিত্ত থেকে বের হয়ে গেছে। তারা হয়তো উচ্চবিত্ত হয়নি, কিন্তু মানে উচ্চ মধ্যবিত্ত কাতারে চলে গেছে। আমাদের কিন্তু পারচেস পাওয়ার বাড়ছে। তো যখন একটা কমিউনিটির পারচেস পাওয়ার বাড়ে, তখন আপনার হচ্ছে লাক্সারি ব্র্যান্ডগুলো ওই মার্কেটে এসে তখন ভিড় করে। দেখেন, বাংলাদেশের মার্কেটের সবথেকে অ্যাডভান্টেজ জিনিসটা কি, বাংলাদেশের মার্কেট কিন্তু হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেট না। মানে আপনি ডাটা দিয়ে বাংলাদেশ মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবেন না। বাংলাদেশি মার্কেট রান করে গ্রিড অ্যান্ড ইমোশনের উপরে। মানে আপনি লোভ দেন, অফার দিবেন, আর হচ্ছে আপনি ইমোশনালি অ্যাটাচড করবেন, দেন আপনার প্রোডাক্ট সেল হবে। তো লাক্সারি প্রোডাক্টের যে বিষয়টা হচ্ছে, লাক্সারি প্রোডাক্টে আপনি যদি ভালো প্রাইসে প্রোডাক্ট প্লেস করতে পারেন, মানুষ যদি ওইটার উপরে বিলিভ আনতে পারে, দেখবেন যে ওইটার সেল শুরু হয়ে যাবে। প্রাইস পয়েন্ট আসলে লাক্সারি প্রোডাক্টে কিভাবে সেট করা হয়? লাক্সারি প্রোডাক্টের প্রাইস পয়েন্টের আসলে ওরকম কোনো হচ্ছে, মানে এটা ব্যাপারটা এরকম না যে আপনি ম্যানুফ্যাকচারিং কস্টিংয়ের উপরে 15% বা 20% প্রফিট অ্যাড করে সেল করবেন। এটা লাক্সারি প্রোডাক্টে এটা হয় না। লাক্সারি প্রোডাক্টের প্রাইসটা নির্ভর করে হচ্ছে ওই যে ব্র্যান্ড ভ্যালুর উপরে। ওকে, কারণ লাক্সারি প্রোডাক্ট তো মানুষ প্রোডাক্ট সেল করে না, সেল করে লাইফস্টাইল। সো আপনি লাইফস্টাইলকে যত লাক্সারিয়াসভাবে প্লেস করবেন, আপনার প্রাইস তত বেশি হবে। দ্যাটস ওয়াই আপনাকে আমি যদি বলি, টয়োটা হচ্ছে 26%, 27% পর্যন্ত ম্যাক্সিমাম প্রফিট না, সরি আমি ভুল বলছি, ওরা 10 থেকে 12% প্রফিট করে। সেখানে টেসলা প্রফিট করে 30%-এর উপরে। কিভাবে করতেছে? ল্যাম্বরগিনি হয়তো আরও বেশি করতে পারে। না, এরা আরও কম করে। হ্যাঁ, কিন্তু আবার দেখা যাচ্ছে যে ফারারি অনেক বেশি করতেছে। ওকে, ঠিক আছে, এটার কারণ আছে। যেমন আপনি যদি ফেরারি গাড়ি কিনতে চান, ফেরারি গাড়ি কিনতে চাইলে ফেরারি আপনার পুরো বায়োডাটা চেক করবে, এবং আপনি একটা গাড়ি কিনে ওই গাড়িটা যদি বিক্রি করেন, আপনি যদি ওদেরকে না জানায় বিক্রি করেন, আর কোনো দিন আপনাকে ওরা ফেরারি গাড়ি বিক্রি করবে না আপনার কাছে ব্র্যান্ড নিউ। আচ্ছা। এবং আপনি পৃথিবীতে অনেক বড় বড় হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা ফেরারির কাছে ব্যান্ড খাইছে। আমি এরকম একটা নিউজ শুনছিলাম যে কিম কার্দাশিয়ান মনে হয় ব্যান্ড খাইছে ফেরারি গাড়ির ব্র্যান্ড খাইছে জাস্টিন বিবার। ফেরারি গাড়ির ব্র্যান্ড খাইছে হচ্ছে এই টম ক্রুজ। হ্যাঁ, ঠিক আছে। এটার কারণ হচ্ছে টম ক্রুজেরটা সম্ভবত, আমি শিওর না, একটু চেক করতে হবে ইসের, যে কোনো একটা মুভির ফাংশনে, মানে আইফা বলতেছি, ওদের যে বড় বড় মুভির যে ফাংশন একাডেমি, ওই ফাংশনে ও হচ্ছে একটু রাফলি জোরে যায় ব্রেক করে দাঁড়াইছিল। তো এটার জন্য গেছে। তো আরও একটা বিষয় আছে, যেমন আমি বলি, মানে এগুলো কেন বলতেছি, লাক্সারি প্রোডাক্টটা আসলে কি, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যেমন আপনি আইফোনে আপনি জানেন পৃথিবীতে যত মুভি হয়, সেই ফোনের কোনো নেতিবাচক ক্যারেক্টার আইফোন ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এটা আমি শুনছি যে ভিলেনরা আইফোন ব্যবহার করতে পারবে না, কোনো নেতিবাচক ক্যারেক্টার আইফোনের ব্যবহার করতে পারবে, আর ওই লোগো দেখানো যাবে না।
তার মানে আইফোন যদি এটা করতে পারে তাহলে এই গাড়িগুলো আরো কত কি করতে পারে। এরা কিন্তু খুব অল্প গাড়ি বিক্রি করে, সারা বছরে 10,000 গাড়ি বিক্রি করে। যদি বুগাটির কথা চিন্তা করেন এরকম 10-12 হাজার ইউনিট গাড়ি বিক্রি করে। ওকে, ঠিক আছে, তো দেখা যায় বিএমডব্লিউ একটু বেশি গাড়ি বিক্রি করে, মার্সিডিজ একটু বেশি গাড়ি বিক্রি করে, কিন্তু এই যে ফেরারি, বুগাটি, তারপরে হচ্ছে এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে তারা অনেক, আলফা রোমিও, এরা অনেক কম ইউনিট গাড়ি বিক্রি করে, কিন্তু প্রফিট রেঞ্জ আবার এদের ভালো। আবার দেখা যাচ্ছে যে যেমন ধরেন যে এখন যদি পৃথিবীতে সব থেকে বেশি গাড়ি ম্যানুফ্যাকচার করে হচ্ছে টয়োটা আর জেনারেল মোটরস, এরা দেখা যাবে 30 লাখ 40 লাখ ইউনিট গাড়িও বিক্রি করে ফেলে, বানায় ফেলে বাৎসরিক। ঠিক আছে, সো এদের প্রফিট মার্জিন একরকম হবে, একই কিন্তু লাক্সারি প্রোডাক্টই আছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই যে ফেরারি, যেমন হচ্ছে আপনি যদি বলেন, বারবার ফেরারির কথা বলতেছি, ফেরারির এমন এমন কিছু মডেল আছে 5 ইউনিট 10 ইউনিট 30 ইউনিট মাত্র তৈরি করছে স্টিল এখন পর্যন্ত পৃথিবীতে, এবং এগুলো অ্যান্টিক কার হয়ে গেছে, এগুলো হচ্ছে ক্লাসিক কার হয়ে গেছে, এগুলো মানুষ হচ্ছে তাদের সংগ্রহশালায় রাখে, নিলামে কিনে এটা সংগ্রহশালায় রাখে, যে দিস ইজ মাই প্রাইড। 1 ইউনিট গাড়ি আছে এরকমও তৈরি হয়েছে, অনলি 1 ইউনিট। গুগল করলেই পাবেন যে, মানে চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করেন যে মানে খুব অল্প গাড়ি ম্যানুফ্যাকচার হয়েছে বিলো 5 ইউনিট, বিলো 10 ইউনিট, কম করে হলেও আপনাকে এরকম 20-30টা মডেলের নাম বলবে বিভিন্ন ব্র্যান্ডের। তো দিস ইজ কল্ড লাক্সারি, মানে পৃথিবীতে এই গাড়িটা 1 ইউনিট বিক্রি হয়েছে, এই 1 ইউনিট আমি পারচেস করছি, দিস ইজ লাক্সারি। অবাক করা বিষয়। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, বা যদি আমি বাংলাদেশে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট বা লাক্সারিয়াস ব্র্যান্ড দাঁড় করাইতে চাই, আপনার কাছে কি এমন কোনো আইডিয়া আছে যেটা বাংলাদেশি প্রোডাক্ট, এমন কোনো প্রোডাক্ট যেটাকে আমি লাক্সারিয়াসভাবে রিপ্রেজেন্ট করতে পারি? বাংলাদেশি প্রোডাক্ট দেখেন, ওই যে বাংলাদেশে তো অনেক প্রোডাক্টই আছে, পৃথিবীতে অনেক ভালোভাবে চলতেছে। যেমন আমরা জানতামই না যে মেঘনা গ্রুপ ইন্টারন্যাশনালি এত ভালো ভালো সাইকেল তৈরি করে, দুরন্ত সাইকেল, যেগুলো কিন্তু বাংলাদেশে বিক্রি করে না। একটা সাইকেলের দাম 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা। ওকে, এরা কিন্তু এই সাইকেলগুলো বাংলাদেশ মার্কেটে বিক্রি করতো না কোনো দিন। এই রিসেন্টলি 2-1 বছর হয়তো অল্প অল্প কিছু বিক্রি করতেছে, বাট এর আগে পর্যন্ত এরা এটা টোটালি কিন্তু বিদেশের মার্কেটেই বিক্রি করছে। আচ্ছা, আমরা জানিই না। সো একটা সাইকেলের দাম যখন 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা হয়, ইট শোজ লাক্সারি অবশ্যই, তাই না? তো এরকম অনেক প্রোডাক্ট আছে যারা গ্লোবালি অনেক ভালো করতেছে, আমাদের দেশে ওইভাবে তৈরি হচ্ছে আমাদের দেশে, বাট আমাদের দেশের মানুষ জানতেছেই না। যদি গার্মেন্টস সেক্টরের কথা চিন্তা করেন, গার্মেন্টস সেক্টরে যে হচ্ছে টমি হিলফিগারের ড্রেস বানাচ্ছে, বা মানে এরকম নামকরা ব্র্যান্ডের যারা হচ্ছে ড্রেস মেক করতেছে, সে কি ওই সেম কোয়ালিটির প্রোডাক্ট নিজে তৈরি করতে পারে না? অবশ্যই পারে। অবশ্যই। সো এসে দেখেন, বাংলাদেশে রিসেন্টলি যদি গার্মেন্টস সেক্টরে কিছু কিছু ব্র্যান্ড কিন্তু ভালো করতেছে, ধরেন আড়ং কিন্তু এখন মোটামুটি একটা বিদেশেও ভালো একটা অবস্থানে চলে গেছে। তারপরে যে প্রত্যেকটা এই যে যেমন ধরেন যে হ্যান্ডিক্রাফট আইটেমগুলো অনেক সময় লাক্সারিয়াস ভাবে সেগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপরে ধরেন এই যে রেডিমেড গার্মেন্টসের যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে তৈরি হয়েছে, ইয়োলো বলেন, তারপরে হচ্ছে আরও সেইলর বলেন, এরকম যে ব্র্যান্ডগুলো তৈরি হচ্ছে, এরা ভালো করতেছে, এরাও আস্তে আস্তে করে বিদেশে এরা হচ্ছে আউটলেট দিচ্ছে, সেখানে ব্র্যান্ড হিসেবে এরা করতেছে। যেমন আপনাকে যদি বলি যে যেহেতু লাক্সারি প্রোডাক্টগুলো দেখেন, ওই লেভেলের লাক্সারি আনতে হলে আপনার এটার উপর লাক্সারি ক্রিয়েট করার জন্য ইনভেস্ট করতে হবে। যেমন আপনি যদি রোলেক্স ঘড়ির দোকানে ঢুকতে চান, আপনি গেলেই ঢুকতে পারবেন না। ওকে, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং আপনি যদি ওই অ্যাপয়েন্টমেন্টের টাইম মিস করেন, তারা আপনাকে হচ্ছে রিফিউজ করে দিবে, এবং আপনাকে বলবে যে তুমি চলে যাও, মার্কেটে ঘুরে দেখো, অন্য কিছু কেনাকাটা করো, আমাদের এখানে যদি যে শিডিউল আছে কেউ যদি মিস করে, আমি দেন তোমাকে কল করব, জানাই দিব, তুমি তখন ওই স্লটে আসবা, নাহলে আবার অ্যাপ্লাই করো। সেম টু গুচি, সেম টু অন্য যেসব ব্র্যান্ডগুলো আছে, এটা মোটামুটি সবাই এরকম কিছু বেসিক জিনিস ফলো করে। তো আপনারও এরকম কিছু বেসিক জিনিস মানে বেসিক জিনিস গ্রাহকদের অ্যাকসেপ্টেন্স আদায় করে নিতে হবে, যেটা আপনি অল্প অল্প করে, ওই যে বললাম ব্র্যান্ডের প্রমিস দিতে 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 আপনার করতে হবে। যেমন যদি আমি গাড়ির ক্ষেত্রে আসি, পৃথিবীতে এখন হচ্ছে অধিকাংশ গাড়ির ব্র্যান্ডগুলোই সেল হয়ে গেছে, মানে সেই মাদার কোম্পানির কাছে নেই যে তৈরি করছিল। আচ্ছা,
যেমন দুই একটা কোম্পানি আছে, যেমন টয়োটার কাছে আছে, ফোর্ডের কাছে আছে, বাট বাকি দেখা যাচ্ছে যে অনেকের কাছে সেল হয়ে গেছে। যেমন ধরেন রোলস রয়েস সব থেকে এখন লাক্সারি ব্র্যান্ড হিসেবে গাড়ির ব্র্যান্ড বলা হয়। রোলস রয়েসের মালিক কিন্তু বিএমডাব্লিউ, ঠিক আছে। এবং বিএমডাব্লিউ যদি রোলস রয়েসকে পারচেজ না করতো, হয়তো রোলস রয়েস থাকতোই না পৃথিবীতে। জাস্ট ওরা কেনার পরে তারা কিন্তু কম্পিটিটর ছিল, তারা কম্পিটিটর ছিল। আচ্ছা, এবার বিএমডাব্লিউকে মার্সিডিজ কিনে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে এই যে গাড়ির ব্র্যান্ডগুলো। সো এবার তারা হচ্ছে কি করছে, এইভাবে আস্তে আস্তে করে করে তারা বিভিন্ন মানে অন্য যে কম্পিটিশনগুলোকে পারচেস করে নিছে। পারচেস করে নিয়ে এটা কিন্তু এখন চাইনিজরা করতেছে। পারচেস করে নিয়ে কি হচ্ছে, নিজের ব্র্যান্ডটাকে আরও ভ্যালুয়েবল করছে। যেমন ধরেন যে টাটা ন্যানো যখন হচ্ছে টোটালি একটা ডিজাস্টার করে, টাটা ন্যানো কিন্তু বিক্রি হয়নি ইন্ডিয়াতে, কিন্তু টাটা ন্যানোর একটা দারুণ মানে হেল্পফুল একটা প্রজেক্ট ছিল টাটার জন্য, প্রয়াত রতন টাটার জন্য। তখন যখন টাটা দেখলো যে ন্যানো দিয়ে ওদের রেপুটেশন ড্রপ হয়েছে, ওরা রেপুটেশন রিগেনের জন্য জাগুয়ার আর রেঞ্জ রোভার কিনে নিছে। ফলে কি এরকম দুটো যখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা পারচেস করছে, তখন ইট শোজ দেয়ার ক্যাপাবিলিটি। তখন মানুষের কাছে যেই জায়গাটা একটু ড্রপ হয়ে গেছে, সেই জায়গাটা তখন আবার রিগেইন করছে। তো এইভাবে আপনারও যদি কোনো বাংলাদেশি ব্র্যান্ডকে ইন্টারন্যাশনালি আরও হচ্ছে মানে লাক্সারিয়াস ব্র্যান্ড হিসেবে প্লেস করতে হয়, তাহলে আপনার এরকম ইনিশিয়েটিভগুলো নিতে হবে। নিতে একটা সময় যায়। আমি বললাম না, লাক্সারি ব্র্যান্ড একদিনে তৈরি হয় না কখনো, ইট টেক্স টাইম, অনেক সময় লাগবে আপনার। বাট এটা লাগে থাকলে আমাদের দেশেও হওয়া পসিবল এরকম। লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন নাকি মাস ডিস্ট্রিবিউশন, কোনটা অ্যাকচুয়ালি বেটার হয়? এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন। কারণ এটা হচ্ছে একদম মানে আম জনতার বিষয় করে দেওয়া যাবে না, তাহলে আর লাক্সারি থাকবে না। আচ্ছা, যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মার্কেটে একটা লাক্সারি ব্র্যান্ডকে আপনি এস্টাবলিশ করতে চান, যদি বা কোনো একটা লাক্সারি ব্র্যান্ড যদি বাংলাদেশে আসতে চায়, তাহলে এটা কিভাবে কাজ করতে পারে যদি আমরা বলি, এটা কাজ শুরু করবে হচ্ছে প্রথমে শুরু করবে তার প্লেসমেন্ট থেকে। ওকে, সে আসলে প্রথমে কি প্রোডাক্ট আনতেছে এবং এই প্রোডাক্টটা কোথায় সে প্লেস করবে। প্লেস করার পরে এখানে একটা বড় বিষয় আছে, যেমন যেহেতু আমি বলেছি যে বাংলাদেশের মানে সোশিও ইকোনমিক একটা ডেভেলপমেন্টের জায়গায় আছে, একটা ভালো জায়গায় আছে, আমাদের বাইং ক্যাপাসিটি বাড়ছে এবং আমাদের কিন্তু জাতীয় আয় বাড়ছে, ইভেন আমাদের ইন্ডিভিজুয়াল আয়ও বাড়ছে। আগে যে গড় আয় ছিল, এখনকার গড় আয় বেশি। তাহলে যখন গড় আয় বেশি হবে, আমাদের বাইং ক্যাপাসিটি বাড়ছে। তাহলে এখানে কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ আছে, মানুষ আস্তে আস্তে করে লাক্সারি ব্র্যান্ডের দিকে ঝুঁকতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কর্মসংস্থানটা, এটা হচ্ছে প্রপার ট্রেনিং পাচ্ছে না এবং অনেকে ভয় পাচ্ছে। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি যখন প্রথম হচ্ছে অটোমোবাইলে জয়েন করি, তখন হচ্ছে আমি হক্সবে একটা গাড়ির শোরুম আছে পল্টনে, অনেক পুরানো, সেটা আমার ফার্স্ট জব। তো আমি যখন জয়েন করার পর আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল মার্কেটে যতগুলো গাড়ির শোরুম আছে ভিজিট করে আসো এবং তাদের কাছে কি কি গাড়ি পাওয়া যায়। তো ব্র্যান্ড নিউ মার্কেটে আমাকে প্রথম পাঠালো হচ্ছে তেজগাঁ লিংক রোডে। আচ্ছা, তো তেজগাঁ লিংক রোডে আমি মোটামুটি সবগুলো গাড়ির শোরুম দেখলাম, কিন্তু বিশ্বাস করেন আমি প্রথমবার মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির শোরুমে ভয়ে ঢুকেই নাই। মাই স্টোরি। আমি ভয়ে ঢুকেই নাই যে আরে বাবা, মার্সিডিজ গাড়ি, এর দাম শুনে আমার কী লাভ, আমি তো গাড়ি বিক্রি করি 10-15 লাখ টাকার। মানে তখন একটা এক্সিও গাড়ি 15 লাখ টাকায় পাওয়া যেত, তখন একটা প্রবাস গাড়ি 5-6 লাখ টাকায় পাওয়া যেত রিকন্ডিশন। তাই বলে আমার রেঞ্জ তো এইখানে, সো ওই রেঞ্জের গাড়ির হিসাব নিয়ে তো আমার কোনো লাভ নেই। সো আমি কিন্তু ভয়ে ঢুকেই নেই। কিন্তু আলটিমেটলি ভাগ্য এমন যে এরপরে আমি যখন এমজিতে জয়েন করি, এমজিতে ওই মার্সিডিজ বেঞ্জের যেই শোরুমটা আমি ঢুকতে ভয় পাইছিলাম না, ওই শোরুমটাই এমজির শোরুম হয়েছিল। আচ্ছা, এবং পরবর্তীতে আমি ওইখানে 5 বছর চাকরি করছি। ঠিক আছে, তো এটা আমার একটা খুব মজার স্টোরি, আমি দর্শকদের সাথে শেয়ার করলাম। সো যেটা বলছিলাম যে আসলে একটা সেলস, এরপরে আসবে আপনার সেলসের বিষয়, আপনি সেলসটা কিভাবে করবেন। সেলসের বিষয়ে যদি বলি, যারা নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসে, তারা দেখা যাচ্ছে যে সেলসে খুব একটা কেউ আসতে চায় না, ভয় পায় বা একটু ছোটও মনে করে। কিন্তু আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো কোনো জায়গায় পড়াশোনা না করতে পারেন, আপনার বেস্ট আর্নিংয়ের জায়গা কিন্তু সেলস। আপনি সেলস থেকে যত টাকা ইনকাম করতে পারবেন, এই টাকা একজন ডাক্তার
একটা জীবনে যা ইনকাম করে বা কাছাকাছি লেভেলের একটা ইনকাম করে বা একটা ইঞ্জিনিয়ার ইনকাম করে, কিন্তু আপনার হচ্ছে সেলস থেকে আপনি ইনকাম করতে পারবেন, যেটা আপনি সারা জীবন অ্যাকাউন্ট সেকশনে কাজ করে ওই ইনকামটা করতে পারবেন না, কারণ সেলসে ইনসেন্টিভ থাকে, ভালো মাপের ইনসেন্টিভ থাকে, এবং লাক্সারি প্রোডাক্টে ইনসেন্টিভের পরিমাণটা অনেক বেশি থাকে। কারণ আপনি যদি হচ্ছে এফএমসিজিতে কাজ করেন, এফএমসিজিতে আপনার হচ্ছে অনেক পরিশ্রম, সারা মাঠে সারা দেশে আপনার ফিল্ড ওয়ার্ক থাকবে প্রচুর, কিন্তু তার থেকে অনেক কম পরিশ্রম দিয়ে অনেক বেশি আর্ন করতে পারবেন আপনি হচ্ছে লাক্সারি প্রোডাক্টের মার্কেট থেকে। কিভাবে পারবেন? দেখেন, বাংলাদেশে প্রথমেই বলেছি যে বাংলাদেশে গাড়ির মার্কেট প্রায় 30,000 ইউনিট গাড়ি। তো পার গাড়িতে অলমোস্ট 10 থেকে 20,000 টাকা ইনসেন্টিভ থাকে একটা গাড়িতে। তাহলে 20,000 টাকা যদি ইনসেন্টিভ থাকে, তাহলে 30,000 গাড়িতে প্রতি বছর কত টাকা কমিশন ডিসবার্স হচ্ছে? হিউজ 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 না? তো এই জিনিসটা থেকে কিন্তু আমাদের যেই নতুন প্রজন্মের যারা জেএনজি বা গ্র্যাজুয়েশন করে আসতেছে, তারা কিন্তু আসলে আমি এই পডকাস্টের মাধ্যমে জানাতে চাই তাদেরকে যে আসলে এই লাক্সারি প্রোডাক্টের সেলসে আসা উচিত। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনি যে আসবেন, কিভাবে আসবেন? তো নর্মালি এখানে প্রচুর ফ্রেশারদের নেওয়া হয়। একটু এনার্জেটিক থাকলে, মোটামুটি কনফিডেন্ট থাকলে, আপনি চেষ্টা করতে থাকলে আপনাকে নিয়ে নিবে। আর গাড়ির ব্যাপারে আপনি একটু ধারণা নেবেন, বা লাক্সারি প্রোডাক্ট যেটাকে আপনি টার্গেট করেন সেই টার্গেট প্রোডাক্টের উপরে আপনি একটু ধরেন, আপনি যদি চিন্তা করেন আপনি হচ্ছে টাইলস আছে, অনেক দামি দামি টাইলস আছে, ধরেন একটা স্কোয়ার ফিট টাইলসের দাম 1,00,000 টাকা, এরকম আছে কিন্তু। সো এই যে টাইলসে যাবেন, তখন টাইলস নিয়ে আপনি একটু টার্গেট করবেন, একটু স্টাডি করবেন, মার্কেট রিসার্চ করবেন, মার্কেট সাইজটা একটু জানবেন, গাড়ি নিলে গাড়ি, জুয়েলারি নিলে জুয়েলারি, ঠিক আছে, আপনি হচ্ছে স্যানিটারি আইটেম নিলে স্যানিটারি আইটেম, মানে লাক্সারি যেটা, ফার্নিচার নিলে ফার্নিচার, অনেক লাক্সারি ফার্নিচার আছে কিন্তু। ছোটো একটা টেবিলের দাম 5,00,000 টাকা, 2,00,000 টাকা, ডাইনিং টেবিল যেগুলো আছে এগুলো। সো আপনারা এখানে হচ্ছে এরকম একটা টার্গেট করতে হবে ফার্স্টে। টার্গেট করার পর আপনার জব হওয়ার পর আপনি আসলে কিভাবে এই লাক্সারি প্রোডাক্টের জন্য হচ্ছে আপনি ক্রেতা খুঁজে পাবেন। ক্রেতা খোঁজার জন্য আপনার কি করতে হবে? আপনার হচ্ছে লিঙ্কডইনকে ব্যবহার করতে হবে, আপনার নিজের নেটওয়ার্ককে ফার্স্টে ব্যবহার করতে হবে, আপনার ফ্যামিলির ভিতরে খুঁজতে হবে কোথায় কোথায় এই টাইপের ক্লায়েন্ট আছে, এবং এটাকে ডাটাবেজ আকারে আপনার হচ্ছে সেভ করতে হবে। আচ্ছা, এরপরে আরও একটা টিপস শেয়ার করতে পারি। বিভিন্ন হচ্ছে ডাটাবেজের ডাইরেক্টরি আছে যেগুলো নীলক্ষেতে পাওয়া যায়, বিভিন্ন ক্লাবের, বিভিন্ন অর্গানাইজেশনের, তাদের ডাটাবেস কিন্তু তারা ওই যে বিভিন্ন তাদের প্রোগ্রামগুলোতে তারা ওগুলো সারণিকা হিসেবে পাবলিশ করে। এগুলো কালেক্ট করবেন। এগুলো কালেক্ট করার পরে আপনি হচ্ছে এদের সাথে মিটিং ফিক্সড করা শুরু করবেন। কল করে তাদেরকে হচ্ছে মিটিং করার জন্য হচ্ছে কল করবেন। মিটিং করার জন্য এবার দেখবেন যে সবাই আপনাকে রিজেক্ট করবে, বা 2 জন আপনাকে অ্যাকসেপ্ট করবে। এবার এই 2 জনের কাছে গিয়ে আপনি আবার বলবেন যে হচ্ছে আমাকে স্যার আপনি আরও কয়েকটা রেফারেন্স দেন। ওকে, এইভাবে আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে হান্ট করে বের করা শুরু করবেন। আর যেহেতু প্রত্যেকটা লাক্সারি প্রোডাক্টের শোরুম থাকে, সেই শোরুমের ভিতরেও ক্লায়েন্ট আসে, সো তাদেরকেও দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে প্রোডাক্ট নলেজ। আপনার খুব ভালো প্রোডাক্ট নলেজ থাকতে হবে, শুধু বর্তমান প্রোডাক্টের নলেজই না, এই রিলেটেড অন্য প্রোডাক্ট কম্পিটিশনেরও আপনার ভালো প্রোডাক্ট নলেজ থাকতে হবে। এরপর যখন আপনি একজন ক্লায়েন্ট পাইলেন যে সে মিনিমাম একটা ইন্টারেস্ট আছে আপনার সাথে কথা বলার জন্য বা আপনার প্রোডাক্টের সাথে, তখন আপনি কি করবেন? আপনি এই ক্লায়েন্টের সাথে র্যাপো বিল্ড আপ করবেন, সম্পর্ক বিল্ড আপ করবেন, এবং তাকে সার্ভিস দেবেন সেলস পারসন হিসেবে না, কনসালটেন্ট হিসেবে, যে স্যার আপনার একটা প্রবলেম আমি সলভ করে দিচ্ছি। এই জায়গা থেকে তার প্রথম কাজ শুরু হবে। আমাদের দেশে আমরা আসলে অনেকটাই প্রথমে যাই একদম ছোট হয়ে পড়ি, যে ভাই আপনি এটা নেন, আপনি না নিলে আমার চাকরি থাকবে না, এই জাতীয় জায়গায় যাওয়া যাবে না। প্রথমে তার সাথে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে, যেটাকে আমরা রিলেশনশিপ সেলস বলি। এই রিলেশনশিপ সেলস থেকে আপনার মনে করেন যে সেলসটা শুরু হবে। এবং এতে সুবিধা কি, আপনি যদি সেল করতে নাও পারেন, আপনার যে একটা নেটওয়ার্ক বিল্ড আপ হবে, এই নেটওয়ার্ক আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আচ্ছা, এবার আপনি ক্লায়েন্ট পেয়ে গেলেন। তাহলে ক্লায়েন্ট পাওয়ার জন্য কয়েকটা সেটআপ, আপনার নিজের ডাটাবেস, নিজের ফ্রেন্ড সার্কেল থেকে খুঁজবেন। আপনি আপনার এই যে ডাটাবেস থেকে কানেক্ট করবেন, এবং শোরুমে আপনার যে ক্লায়েন্ট আসবে তাদের সাথে কানেক্ট করবেন। একটা টিপস শেয়ার করি, আপনি যদি সেলসের ক্ষেত্রে একজন গ্রাহককে 5 বার হ্যাঁ বলাতে পারেন, তাহলে 6 নম্বর বারের হ্যাঁ হবে যে আমি কিনবো।
আপনি জিজ্ঞেস করবেন, আচ্ছা। স্যার এই প্রোডাক্টটা অনেক সুন্দর, সুন্দর না স্যার? হ্যাঁ এটা সুন্দর। স্যার এই প্রোডাক্টটা আপনার সাথে খুব মানাবে স্যার, সেটা মিসকে হাসিতে বলবে হ্যাঁ ঠিকই বলছেন। এরকম তাকে 5টা কোশ্চেনে যদি আপনি হ্যাঁ বলাতে পারেন, 6 নম্বর কোশ্চেনের উত্তরে সে হ্যাঁ আমি এটা কিনবো সেটা বলবে। এটা ভালো টিপস। এটা ভালো টিপস। তো এরপরে হচ্ছে আর লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে এরপরে আপনি হচ্ছে ক্লায়েন্ট পেয়ে গেলেন, এরপরে আপনার শুরু হবে তার সাথে আপনার একটা গুডউইল রিলেশনশিপ, ওকে। এবং সার্ভিসটা ওখান থেকে শুরু হয় রিলেশনশিপের পরে। এবার আপনি তার সাথে কথা বলবেন, তাকে বুঝাবেন। এর আরেকটা জিনিস হচ্ছে কি, সেলসের জন্য কিন্তু আসলে লাক্সারি প্রোডাক্টের সেলসের জন্য আপনি সেলস স্পিচ খুব কম করা লাগে। আপনি তাকে বিভিন্ন বিষয় বলবেন, আপনি ফুটবল খেলা পছন্দ করেন, আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন, আপনি মানে কোথায় কোথায় যে গ্রামের বাড়ি কোথায়, মানে একটা মিউচুয়াল পয়েন্ট বের করতে হবে তার সাথে। এই মিউচুয়াল পয়েন্টটা যদি আপনি বের করে ফেলতে পারেন, দেখবেন তার সাথে আপনার একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। ওখান থেকে মনে করেন যে আপনার জন্য সেল করাটা একদম ইজি হয়ে যাবে। সে একসময় বলবে ঠিক আছে মামুন এটা প্যাক করেন, আমি এটা নিতে চাচ্ছি। সো এই জন্য অডিয়েন্সের জন্য বলা থাকবে লাক্সারি প্রোডাক্টের মার্কেটটা আসলেই খুবই একটা ইমপ্রেসিভ একটা জায়গা। এখান থেকে প্রচুর টাকা আর্ন করা সম্ভব। এই জায়গাটা যারা নতুন আসলে সেলসে আসতে চায় বা জব ফিল্ডে আসতে চাচ্ছে, এটা তাদের সবার মাথায় রাখা উচিত। কাস্টমারদের লাক্সারি প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে কাস্টমারকে একটা কমফোর্ট জোনে নিয়ে যাওয়া, একটা কমফোর্টেবল ফিল করা, একটা ভালো সম্পর্ক, একটা কানেকশন তৈরি করা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং যারা নতুন এই সেক্টরে আসতে চায়, সেলসে আসতে চাই বা লাক্সারি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, বর্তমান জেনারেশনের একটা বড় সমস্যা হচ্ছে রিজেকশন। তারা রিজেকশন সহ্য করতে পারে না। যেমন আপনি বললেন যে আপনি 100 জন 200 জনকে নক দিলেন, ডিরেক্টরি ম্যানেজ করে বিভিন্ন ফোন নাম্বার ম্যানেজ করে আপনি 100 জন 200 জনকে নক দিলেন, কিন্তু সেখানে হয়তো বা 2%ও হ্যাঁ বলবে না, 98% বা 99% না বলবে। বাট দেখা যায় যে বর্তমান জেনারেশনের যে সমস্যাটা, সেটা হচ্ছে যে 10 জনকে কল দেওয়ার পর 10 জনই রিজেক্ট করছে, তখন সে হতাশ হয়ে যায় যে আমার দ্বারা সম্ভব না। সো এটা একটা বড় সমস্যা। এই জায়গায় অন্তত যারা লাক্সারি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, ধৈর্য থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই, কারণ এটা হাই টিকেট সেল। আপনি একটা প্রোডাক্ট সেল করলে 500 টাকা না, 5,000, 10,000, 20,000, 50,000 টাকাও আপনি কমিশন পাইতে পারেন। সো ধৈর্যটা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই। আপনি যদি বলা হয় যে আপনি একটা প্রোডাক্ট সেল করে বা একটা গাড়ি সেল করে হাইয়েস্ট কত টাকা আপনি কমিশন পাইছেন? 1 লাখ টাকা অন এভারেজ আপনি 20-30 হাজার টাকা এটা নর্মালি থাকে। দেখেন ইনসেনটিভ বা কমিশন এটা তো শুধু গাড়ির সাথে থাকে না, গাড়ির বিজনেসের সাথে কানেক্টেড আরও অনেকগুলো পয়েন্টের সাথে কানেক্টেড থাকে। ওকে। যেমন ধরেন যে আপনি যদি গাড়ির লোন হয়, অটো লোন, মানে গাড়িটা ক্লায়েন্ট হচ্ছে গাড়ি লোন করে কিনলো, তখন ধরেন একটা গাড়ির দাম 1 কোটি টাকা, সে 50 লাখ টাকা লোন করলো বা 40 লাখ টাকা লোন করলো। 40 লাখ টাকা লোন করলে সেই লোনের জন্য আপনি যদি রেফার করে দেন ব্যাংকে, ওখান থেকে আপনি প্রায় 40 থেকে 50 হাজার টাকা পেতে পারেন। ওকে। ওইখান থেকে ব্যাংক থেকে, ওটা অফিসিয়ালি আপনাকে ব্যাংক হচ্ছে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। সো এরকম গাড়ির বিজনেসে অনেকগুলো জায়গা থাকে। যেমন এই কেমন পার্সেন্টেজ থাকে লোনের ক্ষেত্রে? এটা হচ্ছে পার লাখে একটা অ্যামাউন্ট থাকে, পার লাখে 0.6% বা 1% এরকম থাকে। ওকে। মানে 1 লাখে 1,000 টাকা, 600 থেকে 1,000 টাকা এরকম রেঞ্জে, 1200 টাকাও পায় অনেকে। এটা ব্যাংক টু ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, আইপিডিসি, আইডিএলসি, এগুলো এরকম ভ্যারি করে। আগে অনেক বেশি দিত, কিছু কিছু কেউ আবার 1500ও দিত। এটা হচ্ছে তাদের একটা মার্কেটিং পলিসি, ইনভেস্টমেন্ট আর কি। এই এক কথায় যে প্রোডাক্ট সেল করে যে কমিশন বা ইনসেন্টিভ পাওয়া যায়, ব্যাপারটা এরকম না। লোন সেল করেও পাওয়া যায়, লোনও সেল এখানে একটা প্রোডাক্ট হিসেবে সেল করা যায়। অথবা আপনি এখন যেটা বলতেছেন যে এখন আপনি অনেক জায়গায় কনসালটেন্সি দেন, সেটাও একটা ইনকাম সোর্স হতে পারে। বা একটা নেটওয়ার্ক বিল্ড হইলেই, নেটওয়ার্ক ইজ মানি। আপনার গুড নেটওয়ার্ক থাকলে, আর যারা লাক্সারিয়াস প্রোডাক্ট পারচেস করে তাদের সাথে যদি নেটওয়ার্ক ভালো থাকে, সো এটা আসলে মেইন অ্যাসেট আমি মনে করি। সো মানুষ কেন লাক্সারিয়াস প্রোডাক্ট কেনে, এর পেছনে সাইকোলজিক্যাল ট্রিগারটা আসলে কিভাবে কাজ করে?
এখন যদি এক কথায় বলি, মানুষ আসলে লাক্সারি প্রোডাক্ট কেনে না, লাইফস্টাইল কেনে। ওকে। গাড়ি হচ্ছে তার লাইফস্টাইল। যদি একটা ডক্টরের গল্প আপনার সাথে শেয়ার করি, আমি তখন হক্সবেতে জব করি, একজন মহিলা ডাক্তার আসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। তো সে এসে বললেন যে তার আগের গাড়িটা সেল করে দিতে হবে এবং সে এখনই একটা নতুন গাড়ি নিয়ে যেতে চায়। আর্জেন্সিটা বুঝতে হবে, মানে খুব আর্জেন্ট। তো সে এটা ওই শোরুম থেকে তার তৃতীয় বা চতুর্থ গাড়ি। সে প্রতিবারই এরকম করে, একটা গাড়ি কিনে 2-3 বছর চালায়, তারপর ওই গাড়িটা নিয়ে আসে, ওটা বিক্রি করে দেয় এবং ওই টাকা দিয়ে সাথে আরও কিছু টাকা অ্যাড করে নতুন আরেকটা গাড়ি নিয়ে যায়। উনি একটা ভালো কথা বলছিলেন, উনি বলছিলেন যে ডাক্তারদের জন্য গাড়ি কিন্তু জামা কাপড়ের মতো। রিয়েলি? মানে সে আসলে গাড়ি ছাড়া চলতেই পারবে না, কারণ তার আসলে তার ব্রেন তো সবসময় তার হচ্ছে রোগীদের পিছনে ব্যয় করতে হবে। আর সে যদি হচ্ছে মুভমেন্ট, যাতায়াত এসবের যে স্ট্রেস নিতে চায় না, সে ড্রাইভারে রেখে দেয়, বাকি সব স্ট্রেস সে ড্রাইভার নেয়। আচ্ছা, এই পয়েন্ট থেকে যদি আমরা আবার একটু আসি আমাদের পুরোনো টপিকসে, যে আসলে লাক্সারি প্রোডাক্ট কেন কিনবে। লাক্সারি প্রোডাক্ট থেকেও তো ভালো প্রোডাক্ট আছে। লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সোশিও স্ট্যাটাস মেনটেন করা, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ওই যে লাইফস্টাইল পারচেস করে, যে লাইফস্টাইল সে দীর্ঘদিন ধরে ওই ব্র্যান্ডটা ইউজ করতে আছে, ওই ব্র্যান্ডটা তাকে রিপ্রেজেন্ট করে, বা সে তাকে, মানে এই ব্র্যান্ডটা ইউজ করা মানে হচ্ছে মানে সে একটা জায়গায় আছে। যদি আপনাকে বলি যে আপনি একটা রুমের মধ্যে আছেন, যে রুমের ভিতরে 5 জন হচ্ছে বুগাটি ইউজার আছে, আপনি যখন যাবেন আপনিও 6 নম্বর বুগাটি ইউজার হয়ে যাবেন। বুঝছেন? সো এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে একটা মানুষকে সবসময় একটা ব্র্যান্ডের দিকে ট্রিগার করে। আর এর সাথে তো আছে আসলে ব্র্যান্ডের প্রোডাক্টের যে কোয়ালিটিটাও, এটাও দেখা যাবে যে এই যে দীর্ঘদিনের R&Dর কারণে, একটু একটু করে ইমপ্রুভ করার কারণে, মানে ওইটার কোয়ালিটি, হ্যাঁ আপনি হয়তো ওই সেম কোয়ালিটি আরও কম দামে পাবেন, কিন্তু ওই লাইফস্টাইলটা পাবেন না ওই প্রাইসে। যে আপনার যখন গুচি লেখা থাকবে, আপনার যখন নাইকি লেখা থাকবে, ওইটা আপনাকে যে কনফিডেন্ট দেবে, যে ফিলিংস দিবে, সেই ফিলিংস আপনার মনে করেন যে একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট পড়লে দিবে না। হ্যাঁ, নন ব্র্যান্ড প্রোডাক্ট আপনাকে কমফোর্ট দিতে পারে, বাট ওই লাইফস্টাইলটা দিবে। তো ওই লাইফস্টাইলটাই মূলত মানুষ পারচেস করে, এত কোটি কোটি টাকা খরচ করে। এবং স্ট্যাটাস সিম্বল। আরও একটা ব্যাপার আছে আপনাকে যদি বলি, দেখেন মার্ক জুকারবার্গ, ও যে গেঞ্জি পরে, ও এখন গেঞ্জি পরে বলে হচ্ছে ওরে আপনি মার্ক জুকারবার্গ হিসেবে পাত্তা দিচ্ছেন, কিন্তু ওর যদি ফেসবুক না থাকতো, ওই গেঞ্জি পরলে আপনি পাত্তা দিতেন? আপনি দিতেন না, আপনি বুঝতেই পারতেন না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জায়গায় আপনাকে আসলে কিছু জিনিস মেনটেন করতে হবে, কারণ আগে হচ্ছে দর্শনধারী, তারপর গুণ বিচারী। সো যখন একটা লোক একটা রোলেক্সের ঘড়ি পরে আসে, একটা আইফোন ব্যবহার করে, তার অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়, এটা সাইকোলজি। হ্যাঁ, আপনি বলতে পারেন ঠিক আছে সব মানুষ সমান, এরকম কোনো বিষয় না, এই কথাগুলো বইপত্রে ভালোই লাগে, কিন্তু আসলে রিয়েলিটি ডিফারেন্ট। আপনি দেখবেন যে 5 জন লোক আসছে, একজনের হাতে রোলস রয়েস গাড়ি থেকে নামছে, রোলেক্স ঘড়ি পরছে, দামি ফোন আছে, দামি ল্যাপটপ আছে, আপনি তাকে আলাদাভাবে দেখা যাবে নিজে উঠে বলবেন স্যার বসেন, কারণ আপনি ভাববেন ওইখানে আপনার বিজনেস আছে, আপনি এটা ধরে নিতে পারেন। বাট অন্য যারা আছে তাদেরকে আপনি বলবেন যে না ঠিক আছে, ওকে আমার একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ আপনি তাকে জানতে পারবেন তো কিছু সময় পরে গিয়ে যে আসলেই সেগুলো ভাড়া নিয়ে আসছে কিনা। এরকম কিন্তু হয় ইউরোপে, কিন্তু ইউরোপ না, দুবাইতে আপনি সব ধরনের লাক্সারিয়াস গাড়ি সব কিছু ভাড়া রেন্টে পাবেন, সব কিছু, এবং বেশ রিজনেবলই পাবেন সব কিছুই। আপনি একটা গাড়ি বিক্রির ক্ষেত্রে ধরেন একটা 1 কোটি টাকার গাড়ি আপনি বিক্রি করার জন্য একটা কাস্টমারকে কিভাবে কনভিন্স করেন? আচ্ছা, এক্সক্লুসিভিটি আর ফোমো কোন ব্যাপারগুলোকে তখন কিভাবে ইউজ করেন? দেখেন আসলে লাক্সারি প্রোডাক্টের সেলসটা ওই যে বললাম রিটেল প্রোডাক্টের মতো না, বা এফএমসিজি প্রোডাক্টের মতো না, যে আসলে 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনবে তার আসলে অনেকগুলো গাড়ি আছে আগে, সে আসলে গাড়ি সম্পর্কে আপনার আসলে তার কাছে খুব বেশি স্পিচ করার কিছু নেই, তার সাথে আপনার যেটা করার আছে ট্রাস্ট বিল্ড করার জায়গা আছে। আচ্ছা, সে আপনার কাছে কেন আসছে? আপনার ব্র্যান্ড দেখে আসছে, কারণ ব্র্যান্ডের একটা প্রমিস আছে, ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, এইটা দেখে আসছে আপনার কাছে। আপনি কি করবেন? আপনি তার ওই ট্রাস্টটাকে আরও একটু ইমপ্রুভ করবেন।
এবং আমরা যেটা দেখছি, মানে আমি যদি আমার ক্যারিয়ারে দেখি, আমার অধিকাংশ গাড়ির সেলগুলোই দেখা যাচ্ছে যে মানে গাড়ির স্পিচ খুব কমই করা লাগছে। আমি তার সাথে আসার পরে কি হয়, আমি একটা টেকনিক ফলো করি, আমি একটা ক্রেতার সাথে গল্প করি, এই লেভেলের গল্প করি যে এত সময় এখানে সে ব্যয় করবে, মানে সে বেরোয় আর কোনো গাড়ির শোরুমে যেতেই পারবে না। এবং এবং গল্পটা কি করি, আমি যদি যেন তেন গল্প করি, সে কিন্তু ইন্টারেস্ট হারায় ফেলবে, বোরিং ফিল করবে। সো আপনার যেটা হতে হবে, ইন্টারেস্টেড হইতে হবে, ইন্টারেস্টিং না। মানুষ কিন্তু ইন্টারেস্টিং জিনিস বেশি সময় পছন্দ করে না, ইন্টারেস্টেড জিনিস পছন্দ করে, যে আচ্ছা ঠিক আছে ওইখানে ওর সাথে কথা বলে ভালো লাগছে, নিজে ইন্টারেস্টেড হইতে হবে, ইন্টারেস্টেড হতে হবে। ধরেন আমি হচ্ছে খুব একদম স্পাইক দিলাম, ওই যে বললাম খুব শোষা নিয়ে দাঁড়ায় থাকলাম, এটা কিন্তু তার একবার চোখে ভালো লাগবে, তারপরে, কারণ যেহেতু আমি ক্রেতা না, ক্রেতা সে, সো আমার এখানে শো অফের কিছু নেই। সো আমার কি করতে হবে, তার মিউচুয়াল ইন্টারেস্টটাকে আমার খুঁজে বের করতে হবে, এবং যে যে বিষয়টা সম্পর্কে আমি কথা বলতে পারি। আমার একজন কলিগ ছিলেন, আমরা একবার কোনো একটা গাড়ি পিচ করতে ক্যান্টনমেন্টে যাই। ওকে, তো ক্যান্টনমেন্টে যাই হচ্ছে এয়ারফোর্সের একটা অফিসে। তো এয়ারফোর্সের অফিসারও ওখানে, আবার বিভিন্ন এয়ারফোর্সের একটা চলতেছে, ওই যে মহড়া চলতেছে। সো পাইলটরা নামতেছে উঠতেছে, বিমান উঠতেছে নামতেছে, এরকম একটা জায়গা। তো আমার ওই যে কলিগ, ও বিমান সম্বন্ধে এত ভালো জানে, ওই পাইলটদের ও যখন বিভিন্ন বিষয়ে বলছে, ওই এয়ারফোর্সের পাইলটরা কনভিন্স হয়ে গেছে, আরে এই ছেলে এত কিছু কিভাবে জানে। যেমন এয়ারফোর্সের অফিসাররা প্লেনকে বার্ড বলে। আচ্ছা, প্লেনকে বার্ড বলে, ওদের যেই মানে ফাইটার বিমান জেটগুলো আছে ওরা বলে বার্ড বলে, আদর করে। তো এই শব্দ তো নর্মাল মানুষের জানার কথা না, যার এটার উপরে পড়াশোনা আছে, রিসার্চ আছে, সে জানে। তো সে যখন ওদেরকে এই টার্মগুলোতে কথা বলছে, মানে মানে এয়ারক্রাফটের ইঞ্জিন নিয়ে কথা বলছে, এয়ারক্রাফটের পারফরমেন্স নিয়ে কথা বলছে, দে আর কনভিন্সড যে আরে এই ছেলে এত কিছু জানে। এবার কিন্তু গাড়ির ব্রিফ তাকে করা লাগে নাই, গাড়ির ব্রিফ আমরা দেখে নিব না, অসুবিধা নাই, কারণ দে আর অল মানে ইঞ্জিনিয়ার। একটা পাইলট হতে হলে তার অলমোস্ট সে হচ্ছে 80% 90% সে নিজেই ইঞ্জিনিয়ার, সো সে সব কিছু জানে। আমার মনে আছে আমার একটা গাড়ি হচ্ছে ডেলিভারি দিয়েছিলাম এক মানে হেলিকপ্টার পাইলটের কাছে, ঠিক আছে। তো তো সে হচ্ছে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে বলতেছে যে এটা তো ওইভাবে আরপিএমটা নিচ্ছে না। তো এখন আমি তো একটু কনফিউজড হয়ে গেছি, কী হইলো। তো পরে সেই আমারে বলতেছে এটা আরপিএমটা একটু পরে উঠবে, ইঞ্জিনটা হিট হতে দাও। হ্যাঁ, বলছে, তারপর বলছে আমরা তো ভাই মানে হেলিকপ্টার চালাই, আকাশে থাকি, তো এগুলো আমাদের চোখে পড়বেই আগে। হ্যাঁ, সো দ্যাটস দ্য পয়েন্ট আর কি। আপনার হচ্ছে এই যে মানে আপনি রিলেশন বিল্ড আপ করবেন, রিলেশন বিল্ড আপ করলে সেল অটোমেটিক হয়ে যাবে। আপনি আসলে সেল পিচ করে সেল করা ভেরি ডিফিকাল্ট। আপনি এখানে আরেকটা বিষয় হচ্ছে বলতে হবে, ইউ আর অলওয়েজ টকিং অ্যাবাউট বেনিফিটস, ফিচার না। আপনি ফিচার নিয়ে কথা বলে হবে না। ধরেন আপনার গাড়িতে চাকা আছে 19 ইঞ্চির চাকা, এটা বড় চাকা, এটা খুব ভালো চাকা, এটার ডিউরেবিলিটি ভালো, এগুলো হচ্ছে এটার হচ্ছে ফিচার। বেনিফিট কি? বেনিফিট এটা লং লাস্টিং, বেনিফিট এটার ব্রেকিং ভালো হয়, বেনিফিট এটার হচ্ছে রাস্তার সাথে রাস্তা কামড়ায় চলে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম হয়, এগুলো হচ্ছে এটার বেনিফিট। দেখেন বিভিন্ন রকমের হেডলাইট আছে, হ্যালোজেন হেডলাইট আছে, এলইডি হেডলাইট আছে। ওকে, বেনিফিট কি? ফিচার হচ্ছে এটা হ্যালোজেন না এলইডি, বেনিফিট হচ্ছে এই লাইটটা অনেক দিন চলবে, অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, হ্যালোজেনেরও বেনিফিট আছে। এখন ধরেন আপনার গাড়িতে এলইডি নাই, হ্যালোজেন আছে। হ্যালোজেন হচ্ছে কুয়াশার ভিতরে খুব ভালো কাজ করে, যেটা এলইডি কুয়াশার মধ্যে দেখাই যায় না। আচ্ছা, কুয়াশার সাথে রিফ্লেক্ট করে শেষ হয়ে যায় 1-2 ফুটের ভিতরে, বাট হ্যালোজেন অনেক দূর যায়, হ্যালোজেন লাইট। সো আপনার সবসময় কথা বলতে হবে যে কোনো লাক্সারি প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে বেনিফিট নিয়ে। আপনি যদি হচ্ছে ফিচার নিয়ে কথা বলেন, মানুষ আসলে ফিচারের বোরিং ফিল করবে। ফিচার হচ্ছে ঠিক আছে, কাগজে কলমে দেখতে ভালো, আপনার এরকম প্রত্যেকটা বেনিফিট নিয়ে কথা বলতে হবে। ধরেন সানরুফ আছে, এটা একটা লাক্সারি ফিচার, এখন অধিকাংশ গাড়িতে সানরুফ থাকতেছে। সানরুফের বেনিফিট কি? সানরুফের বেনিফিট ভিতরটা খুব আলোকিত থাকে, ওকে, আপনার চাইলে খুলে দিতে পারবেন, দাঁড়াতে পারবেন, বাইরের হাওয়া বাতাস আসতে পারবে, এটা একটা লাক্সারিয়াস একটা ফিল দেয়, এটা আপনাকে আরও কমফোর্টেবল রাখবে ভিতরে।
আবার এটা ডিসঅ্যাডভান্টেজও আছে। কারণ ঘটনা হচ্ছে মানে স্রষ্টা ছাড়া বাকি আমরা যারা আছি যেটাই বানাই তার প্রত্যেকটারই একটা মেরিটস এবং ডিমেরিটস cons থাকবে, হ্যাঁ। প্রস কনস থাকবে। সো এই সানরুফের অসুবিধাও আছে। সানরুফের জন্য আপনার এটা একটু যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা সানরুফের উপর যদি কিছু পড়ে সানরুফটা নষ্ট হয়ে যেতে পারে। আবার এটা সুবিধাও আছে। সো আপনার সবসময় বেনিফিট নিয়ে যদি আপনি বলেন তাহলে আপনার হচ্ছে লাক্সারি প্রোডাক্ট সেল করার জন্য খুব ইজি হবে, আর ক্লায়েন্টের সাথে প্রচুর গল্প করতে হবে। আচ্ছা আচ্ছা, বর্তমানে তো সব কিছুই অনলাইন বেসড। এখন কোনো লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে ফিজিক্যাল স্টোর নাকি অনলাইন স্টোর কোনটা বেটার? তার আগে আমি আপনাকে একটা গল্প বলি, এই গল্পটা বলে আপনাকে স্টোরে আসি, মানে এই স্টোরের উত্তরে আসি। আমেরিকার, আচ্ছা তার আগে আপনাকে প্রথমে বলি টেসলার বিজনেস মডেলটা নিয়ে একটু সংক্ষেপে বলি। টেসলা কীভাবে গাড়ি বিক্রি করে। টেসলা কিন্তু কোনো ডিলারশিপ মডেলে বিলিভ করে না। টেসলা নিজে গাড়ি বানায়, নিজে গাড়ি সেল করে, অনলাইনে সেল করে, অফলাইনে সেল করে। আমেরিকার কিছু স্টেটে এই ডিলারশিপ ছাড়া আপনি গাড়ির শোরুমই করতে পারবেন না। আচ্ছা, সেখানে টেসলা গাড়ির শোরুম করেনি। সেখানে বিক্রি করতে হলে মানে গ্রাহককে অন্য স্টেটে যেতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে হবে। ওকে। কিন্তু মানুষ আসলে গাড়ি কেনার ক্ষেত্রে অনলাইনে এখনও অতটা আমাদের দেশে বা এশিয়ান কন্টেন্টে মানুষ এতটা এখনও মানে লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে এত দাম দিয়ে কিনবে, সে আসলে অনলাইনকে খুব বেশি এটা হয়তো 2% করে না। এবং এটা আসলে আরও সময় লাগবে আমাদের হয়তো। হ্যাঁ, এটা কেমন কখন করবে এক সময়। ধরেন আপনি একই ব্র্যান্ড ইউজ করতেছেন অনেক দিন ধরে, ব্যাক টু ব্যাক আপনার দেখা যাবে 5 বছর পরই লাগতেছে ওই জিনিসটা, তো তখন আপনি ওই সেম জিনিস সেম অনলাইন থেকে অর্ডার করে ফেলবেন। কিন্তু তারপরেও যখন এটা 1 লাখ 2 লাখ টাকার উপরে যাবে, আমার মনে হয় যে মানুষ আসলে ফিজিক্যাল স্টোরে গিয়েই টেস্ট ড্রাইভ দিয়ে বা দেখে শুনে কিনতেই যে কোনো লাক্সারি প্রোডাক্ট বেশি কমফোর্টেবল ফিল করবে। অনেকে আপনার লাক্সারি প্রোডাক্টটা কেনাটাও তাদের একটা লাইফস্টাইলের অংশ মনে করে। রাইট, ওই যে গল্প বললাম, দ্যাটস ওয়াই লাক্সারি ব্র্যান্ডগুলো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। অ্যাপয়েন্টমেন্ট টাইম মিস করলে আপনি ওখানে আর ঢুকতে পারতেছেন না। আপনি চিন্তা করেন এটা কতটুকু মানে বাংলা ভাষায় হ্যাডম থাকলে এই জিনিসটা হচ্ছে তারা করতে পারে, যে একজন ক্লায়েন্ট আসতেছে কিনতে, সে লেট করে আসছে বলে তাকে আমি ঢুকতে দিচ্ছি না। কারণ ওই যে বললাম যে শোরুমগুলোতে যে শোরুমগুলো কিন্তু লাইফস্টাইল এক্সপিরিয়েন্স সেন্টার যেগুলো, সেখানে কিন্তু লাইফস্টাইলকে ওই যে আপনি বললেন যে গিয়ে কিনতে পছন্দ করে। একসাথে যদি আপনি যত দামি ব্র্যান্ডই হোক, একসাথে যদি 20 জন ঢুকে এখানে হাউকাউ শুরু করে, এটা তাদের লেভেল ডাউন করে দিবে। সো দ্যাটস ওয়াই তারা একসাথে 2 জন 3 জন 4 জন যেটাকে তারা সার্ভ করতে পারে তাদেরকে একদম প্রিমিয়াম একটা ফিল দেয়। যেমন এখন দেখুন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে রিটেল ছিল কি গড়ে থাকতো, আসেন ভাই নিয়ে যান, এরকম একটা ব্যাপার ছিল। এখন সব এক্সপিরিয়েন্স সেন্টার। আপনি মোবাইলগুলো দেখবেন, আপনি ধরে দেখতে পারতেছেন, একটা ছবি তুলে দেখতে পারতেছেন। ওই ইউনিটটা নষ্ট হচ্ছে না, ওই ইউনিটটা কিন্তু মানে ওই দামে সেল হচ্ছে না, ওইটা হয়তো কম দামে সেল হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি তাহলে এক্সপিরিয়েন্স সেন্টার কেন? যদি অনলাইনেই সব হয়ে যেত, এত টাকা খরচ করে তো এক্সপিরিয়েন্স সেন্টার রাখতো না। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় শেয়ার করি, মনে পড়লো, যেহেতু এক্সপিরিয়েন্স সেন্টারের ক্ষেত্রে একটা সেফটি রেটিং আছে গাড়ির ক্ষেত্রে, এনসিএপি রেটিং বলে আর কি, এনক্যাপ রেটিং বলে। এনক্যাপ রেটিং করতে হলে এরা হচ্ছে নন প্রফিট একটা অর্গানাইজেশন এবং এরা অথেন্টিক নিউজ দেয় আপনার গাড়িটা সেফটি রেটিং কত, 5-এর ভিতরে দেয়। তো রোলস রয়েসের কোনো সেফটি রেটিং নাই, কারণ রোলস রয়েস কোনোদিন ওদেরকে গাড়ি দেয় না। ওদেরকে 6টা গাড়ি দিতে হবে, ওরা এই 6টা গাড়ি ভেঙে আপনারা বলবে এটা রেটিং কত। তো রোলস রয়েস কোনোদিন তাদেরকে গাড়ি দেয় নাই, সো রোলস রয়েসের কোনো এনক্যাপের সেফটি রেটিং নাই। আমি যেহেতু আমি একজন টেক সেক্টরের মানুষ, আমাদের মার্কেটিং ম্যাক্সিমাম সব তো অনলাইন বেসড, ডিজিটাল বেসড। সো যে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে করতে এই অনলাইন বেসড মার্কেটিংটাই বারবার চলে আসে। সো এই লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা গাড়ি হোক বা অন্য যে কোনো কিছু হোক না কেন, লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি ধরা হয় বাংলাদেশের যারা গাড়ি বিক্রি করে বা অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে, লাক্সারিয়াস প্রোডাক্ট বিক্রি করে,
তারা ডিজিটাল মার্কেটিংয়ে কি খুব বেশি ফোকাস দেয়? দেয়। দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে খুব ইজিলি সে রিচ করতে পারে, একজন ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারে। এরপরে ক্লায়েন্টটাকে কনভার্ট করে দেয়, কনভার্ট করে তার শোরুমে নিয়ে যায়। যেমন আমাদের যদি গাড়ির কথা বলে, আমাদের প্রচুর মার্কেটিং চলে, এই বুস্টিং চলে, বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন চলে, বিভিন্ন কিছু চলে। এগুলোর ফলে কী হয়, ক্লায়েন্ট যখন অনলাইনে নক দেওয়ার পরে এবার এই ডাটাটা আমাদের সেলস পার্সনের কাছে চলে আসে, এবং সেলস পার্সন তার সাথে একটা মিটিং সেট করে। ওকে, হয় তার কাছে গিয়ে করে, অথবা সে যদি অ্যাভেলেবেল থাকে, কাছাকাছি থাকে, তাকে শোরুমে ইনভাইট করে নিয়ে আসে। ইনভাইট করে নিয়ে আসার পরে তাকে একটা একদম হাই ভ্যালু একটা রেসপেক্ট প্রদর্শন করে, তাকে একটা দারুণ একটা লাক্সারিয়াস ফিল দেয়। দেখা যাবে সে যে কফি খাচ্ছে, সেই কফির কাপটায় কোম্পানির একটা ব্র্যান্ডিং আছে, ইভেন পানির বোতলে ব্র্যান্ডিং থাকে, যে পানির বোতল খাচ্ছে সেখানেও ওই ব্র্যান্ডিং থাকে। তো এই যে জিনিসগুলো দেখে তখন কী হয়, তার ট্রাস্ট আরও বিল্ড হয়। সো ডিজিটাল মার্কেটিং আছে, মার্কেটিংটা ডিজিটালি চলতেছে, এবং এটা খুব ভালো চলতেছে, সামনে আরও চলবে। এবং আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে আর মানুষ তো এখন যে কোনো কিছু পারচেস করতে গেলে আগে অনলাইনে রিসার্চ করে। সো রিসার্চ করে, কিন্তু দিন শেষে যে লাক্সারি প্রোডাক্ট কেনে শোরুমে গিয়ে, এটা অনলাইনে অর্ডার করে না, বাট তার রিসার্চের কেনার আগ পর্যন্ত যা যা করা, রিসার্চ, তারপরে কম্পেয়ার, এগুলো সবসময় অনলাইনে করে। হ্যাঁ, আমি যদি গাড়ির কথাই ধরা হয়, সেক্ষেত্রে যারা ডিলারগুলো আছে, যারা গাড়ি বাংলাদেশে সেল করে, এরা ফেসবুক বলা হোক বা অন্য প্ল্যাটফর্মে বলা হোক, বুস্টিংয়ে তারা বেশি ফোকাসড, নাকি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে কি তারা ব্যয় করে? বোথ সাইড করে। কোনটাতে বেনিফিট বেশি? দুটোতেই বেনিফিট আছে। আসলে সত্য বলতে কি ইনফ্লুয়েন্সার যেই মার্কেটিংটা বা কন্টেন্ট বেসড মার্কেটিং যেটা, এই মার্কেটিংয়ের রেজাল্টটা তো আসলে ক্যালকুলেট করা যায় না। ওকে, ধরেন আমি বাংলাদেশের যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বড় একজন ইনফ্লুয়েন্সারের কথা বলি, সেটা আভিক আনোয়ার ভাই। এখন আভিক আনোয়ার ভাইকে দিয়ে আমি একটা নতুন গাড়ির মডেলের একটা রিভিউ করালাম। আভিক আনোয়ার ভাই তার একটা অনেস্ট ওপিনিয়ন দিল, ঠিক আছে, এই গাড়ির 10টা পয়েন্টের ভিতরে 7টা পয়েন্ট খুব ভালো, 2টা পয়েন্ট একটু উইক, আর একটা পয়েন্ট আছে এইটা আসলে না থাকলে ভালো হতো, এটা আসলে গাড়ির একটা ডিমেরিট। সে তার একটা অনেস্ট ওপিনিয়ন দিল। এখন কি হবে, এখন কিন্তু মানুষ কিন্তু জেনে গেল, মানুষ কিন্তু আমার শোরুমে আসবেও, কিন্তু কয়জন মানুষ বলবে আমি আভিক আনোয়ারের ভিডিও দেখে আপনার এখানে আসছি। সো আমি যে ইনভেস্টটা করলাম, সেই ইনভেস্টের যে ROI ক্যালকুলেশান, এটা কিন্তু আসলে আমি ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারতেছি না কন্টেন্ট বেসড মার্কেটিংয়ে। বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে, এবং এটা দিয়ে ভালো সেল জেনারেট হয়। কিন্তু কোন সেলটা যে আসলে কন্টেন্ট বেসড মার্কেটিং থেকে আসতেছে, এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। বাট বুস্টিংয়ের ক্ষেত্রে আমি যখন একটা ক্লায়েন্টের ফোন নাম্বার নিয়ে নিচ্ছি বা সে মেসেঞ্জারে তাকে নিয়ে আসতেছি, তখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে আসলে আমার ROIটা কেমন। আমি এখানে দেখা যাবে 10 লাখ টাকা বুস্টিংয়ের পিছনে খরচ করছি, 10 লাখ টাকা বুস্টিং করে আমি দেখা যাবে 2000 লিড পাইছি, 2000 লিডের থেকে আমার 20টা গাড়ি বিক্রি হয়েছে। এই 20টা গাড়িতে আমার প্রফিট হয়েছে ফরসে 1 কোটি টাকা। তো আমি ইনভেস্ট করছিলাম 10 লাখ টাকা, তো আমার একটা ভালো অঙ্কের একটা প্রফিট হয়ে গেছে। সো আলটিমেটলি তখন দেখা যাচ্ছে যে মানুষ, কোম্পানিগুলো তাদের পারসেপশন থেকে আসলে কন্টেন্ট বেসড মার্কেটিংয়ের থেকে বা ইনফ্লুয়েন্সার বেসড মার্কেটিং থেকে সে এই বুস্টিংয়ের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশ বাদে যদি দেশের বাইরের কথা বলা হয়, দেশের বাইরে কিন্তু পেইড মার্কেটিংয়ের থেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিংকে খুব বেশি গুরুত্ব দেয়। এবং এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। কারণ তারা কোনো একটা আপনার যখন 10টা বা 20টা ইনফ্লুয়েন্সারকে টার্গেট করে, তখন তারা একটা ক্যাম্পেইন তৈরি করে, যে এই ক্যাম্পেইনটা তৈরি করে আমি দেখি যে আমি বুস্টিংয়ে আমি 1 কোটি টাকা খরচ করতেছি, আমি এই সেম 1 কোটি টাকা আমি ইনফ্লুয়েন্সারদের পেছনে আমি আগামী 1 মাস খরচ করার পর ওই জায়গা থেকে আমার কেমন সেল আসে, এবং তার পরের মাসে আমি বুস্টিং করে আমি সেল করব, দেখি কত সেল আসে। সো এইভাবে একটা ক্যাম্পেইন তৈরি করে তারা টেস্ট করে দেখে, অথবা ইনফ্লুয়েন্সারদেরকে বিভিন্ন প্রোমো কোড বা ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা ট্রাই করে যে তাদের কাছ থেকে কেমন তারা লিড পাইতেছে। আপনি সাপোজ আমাদের এই পডকাস্টটা
আমার যেহেতু যদিও আমার সাবস্ক্রাইবার কম, তারপরেও মোটামুটি আমাদের একটা পশ অডিয়েন্স আছে, একটা যারা লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার মতো যথেষ্ট পরিমাণ ক্যাপেবল। এখন কোনো কোম্পানি যদি চায় যে আমাদের এই পডকাস্টে তারা স্পন্সর করবে, সো তাদের ট্র্যাক করাটা কিন্তু অনেক বেশি ইজি। যেমন তারা তাদের ওয়েবসাইট লিঙ্ক সহ ট্র্যাকিং কোড দিয়ে আমাদের ডেসক্রিপশনে আমরা যখন লিঙ্ক দিয়ে দেব, তখন কিন্তু তারা ট্র্যাক করতে পারবে যে আমাদের এখান থেকে তারা কতগুলো ভিজিটর পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা সরাসরি আপনার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট তারা লিড নিতে পারে, অথবা তারা কোনো প্রোমো কোড দিয়ে দিল যে আমাদের এই পডকাস্ট থেকে যারা ওই প্রোডাক্টগুলো কিনবে তারা এত % ছাড় পাবে বা এই সুবিধাটা পাবে, এইভাবে ট্র্যাক করতে পারে। বাট আমি অন্তত এটা এনশিওর করব যে লাক্সারিয়াস প্রোডাক্ট বলেন, এই সেগমেন্টটা সরাসরি বুস্ট করা বা সরাসরি পেইড মার্কেটিংয়ের থেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে সবথেকে বেশি লিড পাওয়া বা সবথেকে বেশি সেল পাওয়া পসিবল। এবং বাংলাদেশে এমন অনেক আপনার ইনফ্লুয়েন্সার আছে যাদের অনেক ভালো ভালো পশ অডিয়েন্স আছে, বাট তাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার দেখে আপনি জাজ করতে পারবেন না। অনেকের আছে আপনার 20,000 সাবস্ক্রাইবার, বাট আপনাকে এমন সেল এনে দেবে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও এত সেল আনতে পারবে না। দেখেন মাসুদ ভাই, এখানে যে বিষয়টা কাজ করতেছে, আপনি যেটা বলছেন এটা তো ঠিক আছে, এটা তো আমি বললাম, হ্যাঁ, কিন্তু প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে এটা ধরেন যে একটা সার্টেন অ্যামাউন্টের প্রোডাক্ট পর্যন্ত কাজ করতেছে আমাদের দেশে, ধরেন 1 লাখ টাকা 2 লাখ টাকা প্রোডাক্ট পর্যন্ত, কিন্তু যখন এটার অ্যামাউন্ট 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে 50 লাখ টাকার পারচেস কিন্তু খুব অল্প মানুষই ইনস্ট্যান্ট করে। ধরেন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আমরা অনেকক্ষণ ধরে গাড়ির কথা বলছি, তো এবার গাড়ি থেকে একটু সরে আসতেছি। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, তো ফ্ল্যাটে যখন আপনি ইনভেস্টমেন্টে যাবেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট আজকেই চিন্তা করে কালকে একটা ফ্ল্যাট কিনবেন না। আপনি ফ্ল্যাট দেখতে থাকবেন, কারণ ওটা কোন লোকেশন, কি ফিচার অফার করতেছে, আমার বাচ্চার স্কুল কাছাকাছি কিনা, আমার হসপিটাল কাছাকাছি কিনা, আমার অফিস কাছাকাছি কিনা, এগুলো সব কিছু দেখে যখন ম্যাচ করবে, ততদিনে একটা অনেক সময় পার হয়ে যাবে। এইটার আমি এটা সলিউশনটা আপনাকে দিই, আমি একটু ইন্টারাপ্ট করতেছি যে আমি এই পডকাস্ট শুরু করার আগে আপনার সাথে ডিসকাস করতেছিলাম যে কার রিলেটেড একটা স্টার্ট আপ আমি প্ল্যান করতেছিলাম গত 1 বছর ধরে। এইটার জন্য আমি বেশ অনেক কয়টা কার ডিলারের সাথে আমি মিটিং করছি। সো তাদের ভিতরে আমি যে জিনিসটা দেখলাম, তাদের টেকনোলজিক্যাল নলেজটা অনেক কম, এবং এই যে মার্কেটিং রিলেটেড নলেজটা তো আরও কম। সো আমি টেকনোলজিক্যাল নলেজের কথা যদি বলি, এই আপনি যেটা কথা বলেন সেটার খুব ইজি সলিউশন আছে। সাপোজ আমার এই পডকাস্ট থেকে বা আমার ওয়েবসাইট থেকে আপনি একটা লিড পাইছেন, এটা ট্র্যাক করা 1 বছর পর্যন্ত সম্ভব। জাস্ট ওই নলেজটা থাকতে হবে। নলেজটা নেই তো, ব্যাপারটা এখানে বলতেছি। আপনার ওই যে আমাদের এখানে বিজনেসে যারা আছে, তারা সবাই হচ্ছে আঙ্কেল বেস বিজনেস, হ্যাঁ, আঙ্কেল টাইপের। তো এরা এই জিনিসগুলো খুব বোঝে কম। সো এরা দেখতেছে কি, যখন ওই যে আমি প্রথমে বললাম যে এখান থেকে কিন্তু অনেক মানুষ আসতেছে যে কন্টেন্ট বেস থেকে, কিন্তু ও এটাকে বুঝতে পারবে না। এটা অবশ্যই ট্র্যাক করতে হবে। এটা ট্র্যাক করার মতো, দেখেন বাংলাদেশে যদি গাড়ির বিজনেসগুলো বলেন, ব্র্যান্ড নিউ অল্প কিছু শোরুম ছাড়া বাকি কারোরই মার্কেটিং টিম নাই, আলাদা কোনো মার্কেটিং টিম নাই, ঠিক আছে? তো যখন আপনার মার্কেটিং টিম থাকবে না, তখন আলটিমেটলি কি হবে, আপনি দিন শেষে সেলস কাউন্ট করবেন, আপনি এটা ওরা বুঝতেই পারে না। এই জন্য কী হবে, এই জন্য ওরা হচ্ছে বুস্টিংয়ে কেন দেয়, বুস্টিংয়ে ওই যে মেসেঞ্জারে ক্লায়েন্ট চলে আসে, ফোন নাম্বার দিয়ে দেয়, ওইটা একটা লিস্ট করে ফেলে খুব ইজিলি, অল্প সময়ের মধ্যে ওইটা একটা হয়ে যায়। আর কন্টেন্ট মার্কেটিংটা তো এটা তো ধীরে ধীরে, এটা তো ট্রাস্ট বিল্ড করছে, এটা হচ্ছে ট্রাস্ট বিল্ড করছে। এখান থেকে আস্তে আস্তে করে মানুষ আসবে, বুঝবে, দেখে এই জায়গাটা হচ্ছে, এটা সময় লাগবে, এটা আস্তে আস্তে করে একটা সময় যায়। আমি যেটা বলছিলাম আপনাকে, আমাদের মার্কেটটা গ্রো করতেছে, এই জিনিসগুলো একটা সময় দেখা যাবে আর 2-4 বছরের মধ্যে এগুলো অ্যাডপ্ট হয়ে যাবে মার্কেটে। অ্যাডপ্ট হলে তখন মনে করেন যে কন্টেন্ট বেস যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশের যে কন্টেন্ট ক্রিয়েশনটা,
এটা আপনি বলছেন অনেকের ভালো ভালো অডিয়েন্স আছে, কিন্তু আসলে নিশ ওয়াইজ কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে খুব অল্প ক্ষেত্রে ডেভেলপ করছে। এবং আমি অনেক বড় বড় হচ্ছে ক্রিয়েটরদেরও দেখেছি যে হঠাৎ করে তারা বসে গেছে, কাজ পাচ্ছে না, পাচ্ছে না, যে প্রমোশন করার হচ্ছে কোম্পানি পাচ্ছে না, স্পন্সর পাচ্ছে না, হঠাৎ করে ভিউ পাচ্ছে না, কিন্তু বড় বড় চ্যানেল দেখা যাবে যে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ভিউ আছে, বাট চ্যানেল বসে গেছে। এটার পেছনে আমি একটা বড় কারণ বলতেছি। যেহেতু আমিও পডকাস্ট রিসেন্ট আমি রেগুলার শুরু করছি, আর আপনিও টুকটাক কন্টেন্ট বানান, আপনিও পডকাস্ট মেক করেন, তারপরে পডকাস্টের বাইরে আপনি কার রিলেটেড অনেক ইনফোটেইনমেন্ট কন্টেন্ট মেক করেন। সো আমাদের এই ব্যাপারগুলো আসলে জানা উচিত। অবশ্যই। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশে দেখবেন যত ইনফ্লুয়েন্সার আছে, ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার অশিক্ষিত, যথেষ্ট পরিমাণ নলেজ নাই। এটা মানুষ অনেকে হয়তো বা রাগ করবে, বাট এটা সত্য। যেমন আপনি কার নিয়ে ভিডিও বানান, আপনার কার রিলেটেড সেক্টরে 1 যুগেরও বেশি টাইম ধরে আছেন, রাইট? আপনি অলমোস্ট 500 কোটি টাকার কার সেল করছেন। আপনার থেকে ভালো কন্টেন্ট কার রিলেটেড কে মেক করতে পারবে বাংলাদেশে? যারা ইনফ্লুয়েন্সার আছে, হয়তো বা আপনার থেকে বেশি সেল করছে এরকম অনেকে আছে, বাট তারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আসেনি, তাদেরকে আমি বাদ দিলাম। বাট আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন বা কন্টেন্ট মেক করতেছেন, কার রিলেটেড কোনো কন্টেন্ট মেক করতে গেলে বা কার সেলিং নিয়ে কোনো কন্টেন্ট মেক করতে গেলে আপনার থেকে বেটার কন্টেন্ট কি অনলাইনে কেউ সেল বানাইতে পারবে? স্বাভাবিক, কাজ করতে করতে নলেজ আছে আমার, পারবে না। আমি আজকে যদি বলা হয় এই আইটি সেক্টরে অলমোস্ট যদি পড়াশুনো বাদ দেই, পড়াশুনোর টাইমের পরের টাইম যদি ধরা হয়, আমি 6-7 বছর ধরে আমি আসি, আমি বিজনেসে আসি। আমি ভার্সিটি লাইফ থেকে আমি আইটি সেক্টরে আসি, বিভিন্ন ফ্রিল্যান্সিং বলেন, এরপরে নিজস্ব প্ল্যাটফর্ম ডেভেলপ বলেন, বা আপনার রিমোট জব বলেন, বেশ 10 বছর প্লাস আমি এই সেক্টরে আছি। আমি মনে করি আমি যেভাবে টেক সেক্টরের কন্টেন্ট বানাইতে পারবো, রাইট, সেটাকে একজন শুধুমাত্র কন্টেন্ট মেক করে যার ইনকাম, সে কি বানাইতে পারবে? কখনোই পারবে না। এখন প্রবলেমটা কি জানেন? যারা কন্টেন্ট মেক করতেছে এখন, এদের বসে যাওয়ার বেশ কয়েকটা কারণ আছে। এক হচ্ছে, একটা পর্যায়ে যখন মার্কেটটা একদম ফাঁকা ছিল, তখন তারা ওই ফাঁকা টাইমে ফাঁকা মাঠে গোল দিছে, ঠিক আছে? গোল দেওয়ার পরে যখন একটা টাইমে বারবার ব্র্যান্ড ডিল আসতেছে, তখন তারা ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার কথা মাথা থেকে বাদ দিচ্ছে। দেওয়ার পরে তারা ব্র্যান্ড ডিলের দিকে ফোকাস দিচ্ছে, যে আমার ব্র্যান্ড ডিল করতে হবে, আমার ব্র্যান্ড ছাড়া চলতেই পারবো না, টাকা আসতে হবে। সো তখন তারা অডিয়েন্সের ভ্যালু দেওয়াটা চিন্তাটা বাদ দিচ্ছে, তখন তারা টাকার পেছনে ছুটছে। এরপর অডিয়েন্স যখন জিনিসগুলো, তো অডিয়েন্স তো আর বোকা না, অডিয়েন্স স্মার্ট, ঠিক আছে? তো অডিয়েন্স তো বুঝতে পারছে যে এ তো টাকার পেছনে ছুটতেছে, সো এর কন্টেন্ট আর কি দেখবো, এবং ওই সেম কন্টেন্টেই ঘুরপাক খাইতেছে, তখন ড্রপ করছে। যখন তার অডিয়েন্স ড্রপ করছে, তখন ব্র্যান্ডগুলো কি করবে? ব্র্যান্ডগুলো ড্রপ করবে, যে অডিয়েন্স নিয়ে আমি কেন যাব? বাট সে তখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করার ফলে তার লাইফস্টাইল কিন্তু আপ করে দিচ্ছে, হাই করে দিচ্ছে, যার ফলে পরবর্তীতে যখন ব্র্যান্ড ডিল নাই, ভিউ নাই, তখন সে মেন্টাল হেলথের সমস্যায় পড়ে গেছে, খুব চাপে পড়ে গেছে। দিস ইজ দ্য মানে ইনফ্লুয়েন্সারদের কাহিনী। কেউ যদি আমাদের ইনফ্লুয়েন্সার মনে করে, উই আর নট ইনফ্লুয়েন্সার, আমরা জাস্ট আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা কন্টেন্ট মেক করতেছি, আমাদের থটটা শেয়ার করার জন্য করতেছি। এক্স্যাক্টলি, এবং আমাদের নলেজটা, আমাদের এক্সপিরিয়েন্সটা মানুষের কাছে শেয়ার করার ট্রাই করতেছি, যার ফলে আমরা ওই অ্যাডসেন্স থেকে ইনকামের টার্গেট নিয়ে এখানে আসি নাই, আমাদের টার্গেটটা আরও হাই। সো এই ব্যাপারগুলো যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে, আর যারা বুঝতে পারবে না তাদের আর বোঝার দরকারই নেই, রাইট? সো লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে স্টোরি টেলিংটা কতটা ইম্পর্টেন্ট? এটা 50%।
স্টোরি টেলিং বলতে লাক্সারি প্রোডাক্টের অবশ্যই একটা স্টোরি লাগবে এবং স্টোরিটা লাগবে হেরিটেজের উপরে। ওকে। আচ্ছা, যেমন যদি আপনি বলেন ফোর্ড, তার 124 বছরের হেরিটেজ আছে, এমজি তার 100 বছরের আছে, রোলস রয়েস এটা হয়তো তার 70 বছর 80 বছরের হেরিটেজ আছে। যেমন যদি হচ্ছে পুজো একটা ব্র্যান্ড আছে যেটা সব থেকে পুরনো অ্যালাইভ ব্র্যান্ড, এটা সম্ভবত 1800 কত সালের, 1860-70 এরকম সালের। হ্যাঁ, মানে এরা অলরেডি প্রায় 150 বছরের। সো মূলত লাক্সারি প্রোডাক্ট সেলই করে, প্রথম সেল করে হচ্ছে তার হেরিটেজ। ওকে। হেরিটেজে তার স্টোরি আছে। আচ্ছা, এরপরে সেল করে হচ্ছে তার রেসিং ক্যারিয়ার, লাক্সারি মানে গাড়ির ক্ষেত্রে হ্যাঁ, রেসিং ক্যারিয়ার। আর অন্য ব্র্যান্ডগুলো হচ্ছে তার হচ্ছে অ্যাচিভমেন্ট, যে অমুক দেশে অমুক জায়গায় এরকম কম্পিটিশনে সে বেস্ট ডিজাইন ড্রেস ছিল, বেস্ট ডিজাইন ব্যাগ ছিল, বেস্ট ডিজাইন হচ্ছে শু ছিল, বেস্ট ডিজাইন ক্যাপ ছিল, এরকম। সো এই জিনিসগুলো সেল করে। সো এই জিনিসগুলোর জন্য স্টোরি টেলিং, মানে তাদের একটা স্টোরি আছে, স্টোরি ছাড়া ব্র্যান্ড হয় না। আর আমরা এত স্টোরি টেলিং বলি না, এই যে নতুন নতুন এই টার্মসটা শিখেছি আমরা সবাই। হ্যাঁ, স্টোরি টেলিংটা আসছেই ব্র্যান্ড থেকে। হ্যাঁ, ব্র্যান্ডগুলোই বুঝাইছে যে তুমি যদি একটা ব্র্যান্ড হয়ে উঠতে চাও গ্লোবালি বা ন্যাশনালি, তাহলে তোমার একটা স্টোরি থাকতেই হবে। এই স্টোরিটা তুমি প্রথমে মেক করবা, এরপরে এই স্টোরিটা বলতে থাকবা, মানুষ শুনতে 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 স্টোরিটা তার মধ্যে বসে যাবে। আপনাকে একটা গল্প বলি। আমি তখন একটা কোচিং সেন্টার চালাই, মানে একটা কোচিং সেন্টার দেখাশোনা করি আর কি। হ্যাঁ, তো কোচিং সেন্টারটা আমার বাসা থেকে বেশ দূরে। তো কোচিং সেন্টারের যেই অথরিটি, সে আমাকে যাতায়াতের কনভেন্স দেয়। আমার স্টুডেন্ট লাইফের কথা বলতেছি। তো আমার মনে আছে তখন বেবি ট্যাক্সি ছিল, মানে এই সিএনজি জামানার আগে। ওকে। বেবি ট্যাক্সিতে আমার মনে হয় 50-100 টাকা যাতায়াতে খরচ হতো, অথবা 25-50 টাকা, ভুলে গেছে, অনেক বছর আগের কথা। তো আমার কোচিংয়ের ম্যানেজার একদিন আমারে বলতেছে যে, মাউন ভাই, আপনি কয়েকদিন হেঁটে যেতে পারেন না? তাই বললাম, আপনি তো আমাকে টাকা দিচ্ছেন, আমাকে তো হেঁটে যাওয়ার জন্য বলেননি, আমি কেন হেঁটে যাব? তো সে বলছে, আপনি অ্যাটলিস্ট ভবিষ্যতে যখন 2-4-5 বছর কাজ করা হয়ে যাবে বা নিজে কোচিং সেন্টার করবেন, তো তখন আপনার সাথে যারা কাজ করবে তাদেরকে তো একটা গল্প বলার জন্যও তো বলতে পারেন যে, জানো, তোমার মতো থাকতে আমি হেঁটে হেঁটে যাই কোচিং সেন্টার চালাইছি। ঠিক আছে, আমার এখনো মনে আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনার যদি আসলে স্টোরি না থাকে, আপনি আসলে সাস্টেন করবে না। মানুষের মনে গেঁথে দেওয়ার জন্য আপনার একটা স্টোরি লাগবে। বাংলাদেশে লাক্সারি মার্কেটের মেজর চ্যালেঞ্জগুলো কি কি? বাংলাদেশের মার্কেটের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাইরেসি, মানে যে কোনো জিনিসের কপি। ওকে। এই কপিটা এমনভাবে ছড়ায় এবং এটা আসলে কন্ট্রোল করা যায় না। আমাদের মিউজিক সেক্টরটা শেষ হয়ে গেছে এই কারণে। আমাদের দেশে বড় কোনো ব্র্যান্ড এসে টিকতে পারে না এই কারণে। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি, যে আসলে আমাদের দেশের এই যে প্যাটেন্ট, পাইরেট করা, পাইরেসি বিষয়টা, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল করা উচিত। যেমন আমাদের ল এবং ইমপ্লিমেন্টটা খুবই দুর্বল, উইক হয়ে যায় এই যে জায়গাগুলোতে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আবার আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোকে আমরা তুলে ধরার জন্য অনেক সময় এইটা করি যে এই জায়গাগুলোতে একটু ছাড় দেই। যে কিন্তু আসলে যদি আপনি লাক্সারি প্রোডাক্টগুলো দেখেন, একটা দেশে যদি লাক্সারি প্রোডাক্ট আসে, মানুষ যদি এগুলো পারচেস করে, আমাদের দেশের ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে এই বিদেশি লাক্সারি ব্র্যান্ডগুলোর জন্য আমাদের এই যে ডলার খরচ হয়ে যায় অনেক। এই ডলার খরচ হয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট হচ্ছে লাক্সারি প্রোডাক্টের উপর সবসময় একটা চাপ ক্রিয়েট করে রাখে, এলসি দেয় না, ট্যাক্স বেশি দেয়। এই জিনিসগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তাহলে যদি চ্যালেঞ্জের কথা বলি, পাইরেসি একটা চ্যালেঞ্জ, ট্যাক্সের ইস্যু একটা চ্যালেঞ্জ, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে এলসি, মানে এখন যে ফরেন কারেন্সির যেটা, এটা আমাদের একটু সংকট থাকে বিভিন্ন ইস্যুতে, এটা একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলো আসলে এর জন্য আর লাক্সারি প্রোডাক্টগুলো ওইভাবে ডেভেলপ করতেছে না। বাট যারা কেনা তারা কিন্তু ঠিকই কিনতেছে, যারা আনার তারা কিন্তু ঠিকই আনতেছে। হ্যাঁ, সো মার্কেটের মতো চলে যাচ্ছে। বাংলাদেশ মার্কেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের
অল্প জায়গায় অনেক মানুষ। আপনি দেখেন, যদি আপনি চিন্তা করেন চীন, তার সাইজ দেখেন, সেখানে এত বড় জায়গায়, ঠিক আছে 150 কোটি মানুষ। ভারত এত বড় জায়গায় 120-30 কোটি মানুষ। বাংলাদেশ দেখেন 55,000 বর্গমাইলের মধ্যে 18-20 কোটি মানুষ। তাইলে এবার আপনি চিন্তা করেন, আপনি যদি এক রুমের ভিতরে হচ্ছে সব ক্লায়েন্ট পেয়ে যান আপনার, আর এর ডাবল ক্লায়েন্ট পাইতে যদি, বা ধরেন যে 3 ডবল ক্লায়েন্ট পাইতে, বা ধরেন এর 5 গুণ ক্লায়েন্ট পাইতে যদি আপনার 50টা রুম ঘোরা লাগে, তাহলে কোনটা বেস্ট? এক রুমে 20 জন পাওয়াকে বেস্ট, নাকি 50টা রুমে 150 জনকে পাওয়া বেস্ট? এক রুমে 20 জন অবভিয়াসলি। সো বাংলাদেশ মার্কেটের এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আবার এটা চ্যালেঞ্জও। চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের ওই যে বললাম যে বিষয়গুলো, এটা দুইটাই প্রোস কনস দুইটা আছে, যে আপনিও এক রুমে 20 জন পাচ্ছেন, আরেকজন এসে সেও এক রুমে 20 জন পাচ্ছে। সো আপনার কম্পিটিশন বেশি মার্কেটিংয়ে, কম্পিটিশন, বাট আমার রিচ করা সহজ, রিচ করা সহজ। আপনি যদি প্রপার আপনি রিচ করতে পারতেছেন সহজে, আপনার যদি ভ্যালু থাকে, অবশ্যই মানুষ সেই ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে। তো তবে একটা বিষয় হচ্ছে আস্তে আস্তে করে এগুলো ঠিক হয়ে যাবে। যদিও আমরা আমদানি নির্ভর দেশ, আমাদের একটু ডলারের উপর চাপ থাকে, তবে যতদিন আমাদের প্রবাসীরা বিদেশে আছে, আমরা এই ডলারের বিষয়ে আমরা ভয় পাই না। এটা দেখবেন যে ঠিক হয়ে যাবে, কারণ বড় বড় অর্থনৈতিক মন্দা গেছে, বাংলাদেশ টেরই পাইনি। হ্যাঁ না, 2008 সালে 9 সালে যে অর্থনৈতিক মন্দা গেছে, সেই মন্দায় বাংলাদেশের ইকোনমিক এফেক্টই হয়নি ভাই, টেরই পাইনি, কোনো কিছু দামই বাড়েনি। এখন যেটা হচ্ছে, এই যে ওয়ারের কারণে বিভিন্ন সাপ্লাই চেইন ডিস্ট্রয় হয়ে গেছে। সাপ্লাই চেইন ডিস্ট্রয় হইলে এটা আসলে ফেস করতে হবে। আর আমাদের হঠাৎ করে কী হয়েছে, বিভিন্ন মেগা প্রজেক্টগুলো করার কারণে আমাদের হচ্ছে এক্সপেন্সটা বেড়ে গেছে। সো এক্সপেন্স বেড়ে যাওয়ার জন্য আমাদের এখানে একটা সংকট ক্রিয়েট হয়েছে। যখন এক্সপেন্স বাড়ে তখন আয়ও আস্তে আস্তে করে বেড়ে যায়। সো চ্যালেঞ্জের খুব বেশি কিছু নেই, এগুলো ঠিক হয়ে যাবে। বাট এই ট্যাক্স এগুলো আসলে একটু যদি কমে যায়, তাহলে এই ব্যবসাগুলো ভালো করতে পারবে মানুষ। এবং যখন দেখেন, একটা বিষয় চিন্তা করেন, 10 জন বড় লোক আরও 10 জন বড় লোক ক্রিয়েট করে ভাই। সো আপনি যখন 10টা বড় ব্র্যান্ডকে বাংলাদেশে প্রপারলি ব্যবসা করার সুযোগ দেবেন, ওইখানে মানুষ কাজ করবে, তার এক্সপিরিয়েন্স হবে। তার এক্সপিরিয়েন্স হওয়ার পর তারা কি করবে, তারা তখন নিজে যায় আরেকটা বানানোর চেষ্টা করবে, খারাপ হবে, সে তখন তার কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করবে। লাক্সারি মার্কেটের আপনার ফিউচার ট্রেন্ডের কথা যদি বলা হয় গ্লোবালি, এবং দেখেন গ্লোবালি লাক্সারি ব্র্যান্ডগুলো প্রতি বছরই 10% 20% গ্রো করে। হ্যাঁ, খুব অল্প ব্র্যান্ডই লস করে। যাদের হচ্ছে প্রশাসনিক অবস্থা দুর্বল হয়ে যায়, মালিকানার সমস্যা হয়, তারা ফল করে। কিন্তু তারপরে দেখেন অধিকাংশ কোম্পানি, লাক্সারি ব্র্যান্ড বলেন, যাই বলেন, গাড়ির ব্র্যান্ড বলেন, টেসলা বলেন, এক্স বলেন, মানে যাই কিছু বলেন, দেখবেন সবাই হচ্ছে প্রতি বছর একটা ভালো গ্রোথেই থাকে। টপ 100 কিন্তু খুব কমই লসে থাকে। তার মানে গ্লোবালি এটার ফিউচার ভালো। ট্রেন্ডের কথা যদি বলা হয়, এটা খুব একটা লস করে না। আপনারা যদি বলি, দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাড়ির কোম্পানিগুলো সবচেয়ে বেশি প্রফিট করছে। এটার উপর আমার একটা কন্টেন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছে, সব গাড়ির কোম্পানি তখন হচ্ছে যুদ্ধযান বানাইছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রোলস রয়েস মাত্র 4টা বিমানের ইঞ্জিন বানাইছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা দেশের 90% যুদ্ধ মানে হচ্ছে ফাইটার জেটের বিমান ওরাই বানাইছে। আচ্ছা, দ্যাটস ওয়াই এত প্রফিটেবল। জেনারেল মোটরস, ঠিক আছে, জেনারেল মোটরস না, এটা হচ্ছে ভক্সওয়াগেন 55,000 গাড়ি বিক্রি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধু নাৎসি বাহিনীর কাছে। তার মানে আসলে যাদের টাকা আছে তারা হচ্ছে, আচ্ছা আপনারা অত দূরে না, কাছাকাছি চলে আসি একটা এক্সাম্পলে। টাটা গ্রুপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ, তখন তো ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের আন্ডারে, ব্রিটিশ সেনাবাহিনীরে এত হেল্প করছে যে টাটার ওই জামশেদ টাটার নামে পুরো একটা জামশেদপুর এলাকাই করে দিচ্ছে ব্রিটিশরা, অনার গুজরাটে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আসলে যারা লাক্সারি প্রোডাক্টে একবার ব্র্যান্ড বিল্ড হয়ে যায়, তাদের আসলে এই ব্র্যান্ডটা তো আর একদিনে বিল্ড হয়নি, ব্র্যান্ড বিল্ড হয় আস্তে 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 করে। তো তখন এই ব্র্যান্ডটা সহজে পড়ে না। যেমন এখানে যদি আমি আরেকটা বিষয় বলি, চ্যালেঞ্জ মানে ফিউচারের কথা, যেমন দেখেন যেই ব্র্যান্ড দুইভাবে বিল্ড করে, এক হচ্ছে
পার্সোনাল ব্র্যান্ডের উপর একটা ব্র্যান্ড দাঁড়ায়, যেমন ইলন মাস্কের কিন্তু পুরোটাই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর তার বিজনেস দাঁড়ানো। ইলন মাস্কের যদি কোনো সমস্যা হয় তার বিজনেস এফেক্টেড হবে খুব ইজিলি, তার শেয়ার পড়ে যাবে। ইলন মাস্ক একটা মামলা খাইলো, ইলন মাস্কের উপর একটা যদি অ্যাটাক হয়, দেখবেন যে তার ব্র্যান্ড পড়ে গেছে, তার শেয়ার বাজারে ডাউন হয়ে গেছে। এবং এইটা খুব দ্রুত গ্রো করে। যে টেসলার জন্য কোনো মার্কেটিং বাজেট জিরো, জানেন কি না? টেসলার জন্য কিন্তু 1 টাকাও খরচ করে না। কেন করে না? কারণ ও একটা টুইট করলে বিভিন্ন দেশের পুরো অর্থনীতি ধ্বংস হয়ে যাইতে পারে। সো এটা যেমন ইজিলি গ্রো করা যায়, সেরকম এটার জন্য রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। কিন্তু যেখানে পার্সোনাল ব্র্যান্ড নাই, যেখানে কোম্পানি ব্র্যান্ড ডেভেলপড হয়, সেই কোম্পানি ব্র্যান্ড হচ্ছে কিন্তু আস্তে আস্তে করে বছরের পর বছর ধরে এটা একটা কনক্রিট একটা বেসমেন্টের উপর যায়, এটা খুব সহজে নষ্ট হয় না। যেমন আপনারা একটা কথা বলি, ওই একটু আগে ওই আলোচনাটা করতেছিলাম, পরে অন্য একটা বিষয়ে কথা বলছিলাম। অনেক গাড়ির কোম্পানি আছে, তারা বিভিন্ন অনেক গাড়ির কোম্পানি কিনে নিছে। যেমন মার্সিডিজের মালিক হচ্ছে ডেমলার, তারপরে হচ্ছে আলফা রোমিওর মালিক হচ্ছে ফিয়েট, এরকম বিভিন্ন কোম্পানি আছে যাদের অনেকগুলো ব্র্যান্ড থাকে। জেনারেল মোটরসের যেমন অনেকগুলো ব্র্যান্ড আছে। এরা কি করে? একই ইঞ্জিন একাধিক ব্র্যান্ডে ইউজ করে। ওকে, ধরেন আমার 2টা গাড়ির ব্র্যান্ড আছে, আমি ওই একই ইঞ্জিন 2টা গাড়িতে 2টা ব্র্যান্ডে ইউজ করছি। এবং তখন কী হয়েছে, যখন হচ্ছে এই গাড়ি ধরেন যে 1 লাখ 2 লাখ তৈরি হয়ে রাস্তায় নেমে গেছে, তখন একটা ইস্যু ধরা পড়ছে R&Dতে। তখন এরা কী করে, ওই 2 কোম্পানিরই সব গাড়ি রিটার্ন করে, রিকল করে ওই ইঞ্জিন চেঞ্জ করে দেয় বা ওই ইকুইপমেন্ট কম্পোনেন্টটা চেঞ্জ করে দেয়। কিন্তু তাতেও তাদের ব্র্যান্ড ভ্যালু পড়ে না, আরও বাড়ে। কেন বাড়ে? ওই যে ব্র্যান্ড একটু 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 করে গেছে। বাট এটা যদি পার্সোনাল ব্র্যান্ডের উপর হইতো, মানে একজনের উপর হইতো, দেখতেন একদম ধাপ, আরে দিছে, ধ্বংস করে দিছে ইলন মাস্ক, ঠিক আছে? না, আমরা এই যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের প্রোস কনস নিয়ে অলরেডি আমাদের একটা পডকাস্ট মেক করা হয়েছে। আমরা হয়তো বা খুব দ্রুতই এটা রিলিজ দেবো। সো এটা নিয়ে আমরা মোটামুটি কথা বলছি। সো ওই কন্টেন্ট থেকে দর্শকরা আরও ডিটেলসে জানতে পারবে অবশ্যই। এবং অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যেমন ভালো দিকও আছে, তেমন খারাপ দিকও আছে। সো আশা করি মানুষ খুব দ্রুতই সেটা আমাদের কন্টেন্ট থেকে জানতে পারবে। রাইট। সো আমরা অলরেডি শেষের পথে আছি। আজকের পডকাস্টটা অনেক অনেক ইনফরমেশন আছে এখানে। সো অনেক দিক টাচ করা হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কম টাইমের ভিতরে। এটা আমার মনে হয় যে 3 ঘন্টা মতো চললে খুব ভালো হতো। বাট লাস্ট কোশ্চেনটা যদি আমি আপনাকে করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে লাক্সারি প্রোডাক্টের ফিউচার আপনি কি দেখেন, এবং যারা এই সেক্টরে আসবে, সেটা যে কোনো রোলেই হোক, তাদের জন্য আপনি জাস্ট একটা অ্যাডভাইস দিবেন? আচ্ছা, বাংলাদেশের লাক্সারি প্রোডাক্টের ফিউচার যতদিন যাবে তত ভালো হবে, কারণ আমাদের বাইং ক্যাপাসিটি বাড়তেছে, আমাদের খরচের হাত অনেক বড়। বাঙালি জাতি হিসেবে আমরা এটা প্রাউড করি, আমরা ইন্ডিয়ানদের মতো না, ঠিক আছে? দাদা খেয়ে এসেছেন নাকি কি বাসায় গিয়ে খাবেন এরকম না, আমরা ওপেনলি খরচ করতে পারি, আমাদের আত্মা বড়। তো যেহেতু যে জাতির হচ্ছে বাইং ক্যাপাসিটিও আছে এবং কেনার মতো সাহসও আছে, সেখানে লাক্সারি প্রোডাক্টের ফিউচার আমি ভালোই দেখি, অত্যন্ত ভালো দেখি। আর যদি যারা নতুন লাক্সারি প্রোডাক্ট নিয়ে আসবে বা ক্যারিয়ার হিসেবে দেখতে চাচ্ছে, যেহেতু বিজনেসটা সামনে ভালো করবে আস্তে আস্তে করে, সেহেতু তাদের ক্যারিয়ার এখানে অবশ্যই করা যায়। লাক্সারি প্রোডাক্ট একটা সমুদ্রের মতো, সো এই সমুদ্র আপনার এক্সপ্লোর করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। আশা করি আমরা আরও বিভিন্ন টপিক নিয়ে রেগুলার আপনার সাথে শো করতে পারবো। এবং যেহেতু আপনিও একটা পডকাস্ট চ্যানেল, নট জাস্ট পডকাস্ট, একটা ইউটিউব চ্যানেল আপনি পরিচালনা করে থাকেন, সবাইকে বলবো মামুন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আমাদের ডিসক্রিপশনে বা টাইটেলে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ।